হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম বলবিদ্যা বা কোয়ান্টাম ফিজিক্স এর একটি গুরুত্বপূর্ণ ক্লাস বা ভিডিও। তোমরা প্রত্যেকেই জানো যে আমি এই কোয়ান্টাম ফিজিক্সের উপরে প্রায় দুটো ক্লাস বা লাস্ট কয়েকদিনে দুটো ক্লাস কিন্তু আমি আপলোড করে দিয়েছি অলরেডি। আজকে তার 3 নম্বর পার্ট এবং খুব ইন্টারেস্টিং একটা ক্লাস কিন্তু আপলোড হতে যাচ্ছে। তাই তোমরা প্রত্যেকেই ভিডিওটিকে বা ক্লাসটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি আশা করছি যে তোমরা যদি ঠিকভাবে রেগুলারলি যদি ক্লাস করো এবং আমি যে সমস্ত বোর্ডওয়ার্কগুলো করবো এবং যে সমস্ত নোটসগুলো আমি লিখাবো, যে সমস্ত প্রমাণ বা ক্যালকুলেশন বা যে সমস্ত থিওরিগুলো আমি লিখাবো, তোমরা যদি ঠিকভাবে নোট ডাউন করে থাকো তাহলে তোমাদের কোনো টিউশন, কোনো এক্সট্রা কোনো প্রিপারেশনের প্রয়োজন হবে না এবং তোমাদের পরীক্ষা ক্লিয়ারলিভাবে বেরিয়ে আসবে। যা করাতে হয় ম্যাথামেটিক্যাল থেকে শুরু করে প্রবলেম সেটের অঙ্ক, রিয়ান মার্টিন সলিউশন এবং প্রত্যেকটা টপিকস ধরে ধরে আলোচনা করা হবে। তাই তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও টাইম দিয়ে দেখবে এবং গুরুত্ব সহকারে ক্লাসটাকে নেওয়ার চেষ্টা করবে। চলো কথা না বাড়িয়ে ক্লাসের দিকে এগিয়ে যাওয়া যাক। তাহলে আমরা গতদিন যে সমস্ত যতটুকু পর্যন্ত ক্লাস করেছিলাম সেটা হচ্ছে অর্ক ফাংশন বা কার্য অপেক্ষক, ফটোইলেকট্রিক ইফেক্টের একটা পরের পার্ট ছোট্ট একটা করে মানে ওর একটা সংজ্ঞা করেছিলাম, সেটা কার্য অপেক্ষক। তো সেখান থেকে আমি কিন্তু একটু ব্যাক নিয়ে শুরু করব, কারণ আজকের টপিকসটা ওখান থেকে একটু আমাদের কাজে লাগবে। সেই জন্য দেখো, আমি গতদিন বলেছিলাম যে অর্ক ফাংশন বা যেটা কার্য অপেক্ষক কাকে বলে আমরা বলেছিলাম যে, বা আমি তোমাদেরকে নোট ডাউন করতে বলেছিলাম যে কোনো ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রনগুলোকে বের করার জন্যে যে ন্যূনতম শক্তি প্রয়োজন হয় সেটাকে বলা হয় অর্ক ফাংশন বা কার্য অপেক্ষক। অনেক সময় ধাতুর কার্যফলও বলা হয়, কারণ আমরা জানি যে প্রত্যেকটা ধাতুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে একটা বন্ডিং বা একটা বন্ডের সাহায্যে আবদ্ধ থাকে। সেই বন্ডকে ভাঙতে গেলে যে একটা মিনিমাম এনার্জির প্রয়োজন হয় বা যতটুকু এনার্জি হলে সেই বন্ডটা ভেঙে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রনটা বেরিয়ে আসবে, সেই ন্যূনতম এনার্জিটাকে বলা হয় ধাতুর কার্য অপেক্ষক। আমরা জানি এই ধাতুর কার্য অপেক্ষক অর্থাৎ ফটোইলেকট্রিক ইফেক্টের ঘটনায় বিভিন্ন ধাতুর জন্য সোডিয়াম, পটাশিয়াম, তারপরে আমরা বলতে পারি যেন সিজিয়াম, এই যে বিভিন্ন ধাতুদের ক্ষেত্রে কিন্তু এই যে ধাতুটা, এই বিভিন্ন ধাতুদের ক্ষেত্রে কিন্তু কার্য অপেক্ষকের মান বিভিন্ন থাকে, কারণ বিভিন্ন ধাতুর বন্ড বিভিন্ন ধরনের থাকে। বিভিন্ন ধাতুর বন্ডের যে শক্তি সেটা কিন্তু বিভিন্ন ধরনের থাকে। এই বিভিন্ন ধরনের শক্তি তাদের নিজস্ব একটা পার্টিকুলারলি শক্তিকে ভেঙে যে বাইরে বের করবে ইলেকট্রনটাকে, তার জন্য বিভিন্ন ধাতুর গৃহীত শক্তির মান বা প্রয়োজনীয় শক্তির মান আলাদা, তাই তাদের জন্য কার্য অপেক্ষকও কিন্তু আলাদা হবে। তাই পরীক্ষায় এমসিকিউ কোয়েশ্চেন আছে, তোমরা জেনে রাখবে যে ধাতুর কার্য অপেক্ষক বা কার্যফল বা অর্ক ফাংশন এটা কি বিষয়ের উপর নির্ভর করে, তাহলে আমরা বলবো এটি ধাতুর প্রকৃতির উপর নির্ভর করবে। ধাতুটা কিভাবে শক্তি অর্জন করলো তার উপর মোটেও নির্ভর করে না বা আদেও নির্ভর করে না। এখানে মেনলি যে ধাতুটা কোন প্রকৃতির, ধাতু সোডিয়াম, পটাশিয়াম আর অন্যান্য ধাতু যদি শক্তিশালী হয়, তার বন্ড যদি শক্তিশালী থাকে তাহলে কার্য অপেক্ষকের মান বেশি হবে, ন্যূনতম শক্তির মান বেশি হবে, আর যদি দুর্বল হয় তাহলে কম হবে। এবং ধাতুটা বা এই যে ধাতু থেকে যে বেরিয়ে আসা বা নির্গত ইলেকট্রন কিভাবে যে শক্তি অর্জন করলো তার উপর কখনো নির্ভর করে না। কোশ্চেন আসে পরীক্ষায়, তোমরা খেয়াল রাখবে যে কার্য অপেক্ষক কার উপর নির্ভর করে, তাহলে আমরা বলবো কি ধাতুর প্রকৃতির উপর নির্ভর করে। তোমরা স্টার দিয়ে এগুলো কিন্তু লিখে রাখবে যে ধাতুর কার্য অপেক্ষক কি বিষয়ের উপর নির্ভর করে, না তো বলবে যে এটা ধাতুর প্রকৃতির উপর নির্ভর করবে। নাম্বার টু স্টার যেখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে কার্য অপেক্ষক, ধাতুর কার্য অপেক্ষক সাধারণত কোন এককে পরিমাপ করা হয়, না তো আমরা বলবো ইলেকট্রন ভোল্ট এককে। ধাতুর কার্য অপেক্ষক সাধারণত কি এককে মাপা হয়, ইভি এককে মাপা হয়। পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। তারপরে আজকে আমাদের উল্লেখযোগ্য যে টপিকস, সেই টপিকসে আমরা ঢুকে পড়ব। তোমরা প্রত্যেকেই টপিকসগুলোকে ধ্যান দিয়ে এবং খুব ভালোভাবে কিন্তু বোঝার চেষ্টা করবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়
সেটাকে রিপিট করে তোমরা দেখে নিবা, ভিডিওটা দেখে নিও এবং সেখান থেকে বোঝার চেষ্টা করিও। তো দেখো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল বা ছেদক বিভব। সেটা কি? ছেদক বিভব বা স্টপিং পোটেনশিয়াল। তো স্টপিং পোটেনশিয়াল শুরু করার আগে আমরা একটা বেসিক কনসেপ্ট নিতে হবে। বেসিক কনসেপ্ট নেব। স্টপিং পোটেনশিয়াল জিনিসটা কি সেটা আমি হেডিং করে রাখছি। অর ফাংশনের যে কটা কোশ্চেন বললাম সেটি তোমরা অবশ্যই নোট ডাউন করবে। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে কি স্টপিং পোটেনশিয়াল। দেখো স্টপিং পোটেনশিয়াল কাকে বলে, সংজ্ঞাটা হচ্ছে বা ছেদক বিভব। আমি সংজ্ঞাটা একবার বলছি, অবশ্যই আমি সেটাকে বিস্তারিতভাবে আলোচনা করব। বলছে যে কোনো ফটো ক্যাথোডের সাপেক্ষে বা কোনো ফটো ক্যাথোডের সামনে সংগ্রাহক প্লেটকে যে ন্যূনতম বিভবে রাখলে, যে ন্যূনতম ঋণাত্মক বিভবে রাখলে, যে ন্যূনতম ঋণাত্মক বিভবে রাখলে আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ নিঃসরণ ঘটবে না, সেই ন্যূনতম বিভবকে বলা হয় নিবৃত্তি বিভব বা ছেদক বিভব। তো এর জন্য বা এটাকে বিস্তারিত বোঝানোর জন্য আমাদের একটা সার্কিট ব্যবস্থার প্রয়োজন হয়। আলোক তড়িৎ ক্রিয়ার যে প্রচলিত সার্কিট ব্যবস্থা সেটা আমরা একে বিস্তারিত করে বোঝানোর চেষ্টা করব। দেখো যে প্রচলিত বর্তনী ব্যবস্থা এটাই হচ্ছে মেনলি বোঝানো, কিন্তু তার জন্য যে বেসিক কনসেপ্ট সেটা আমাদের লাগবে, সেটা আমি হেডিং করলাম যে প্রচলিত বর্তনী ব্যবস্থা। এই প্রচলিত বর্তনী ব্যবস্থাটা কার না? তো ফটো ইলেকট্রিক ইফেক্টের, তাই না? কি করতে হয় দেখো, আমি দুটো ধাতব পাত নিলাম, এটা একটা এটা একটা, খুব ধ্যান দিয়ে বুঝবে কিন্তু। দুটো ধাতব পাত আমি একটা বক্সিং এর মধ্যে নিলাম, এটা যে তোমাকে নিতে হবে এমনটা নয়, বোঝানোর জন্য। দুটো ধাতব পাতের সাহায্যে, এটা একটা ধাতব পাত, এটা একটা ধাতব পাত বা দুটো প্লেট। আমরা জানি যে কোনো ধাতুতে অসংখ্য ইলেকট্রন থাকে, দুটোতে আছে কিন্তু। এদের সাহায্যে কি করলাম, এই দুটো পাতকে আমি একটা ব্যাটারির সাথে যুক্ত করলাম। কার সাথে যুক্ত করলাম? একটা ব্যাটারির সাথে যুক্ত করলাম। যদি দুটো পাতকে একটা ব্যাটারির সাথে যদি আমি যুক্ত করি, তাহলে আমরা জানি যে পাত বা যে ধাতুটি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে, যেটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে সেটাকে বলা হয় ক্যাথোড পাত। এটার নাম হচ্ছে তাহলে কি? ক্যাথোড পাত। কারণ আমরা জানি যে ক্যাথোড যেদিকে ক্যাটায়ন যাবে, যেদিকে কে যাবে? ক্যাটায়ন যাবে। আমরা জানি এটা ব্যাটারি। নর্মাল একটা সিম্বল তোমাকে দেখাচ্ছি, এখানে একটা পাত, এখানে একটা পাত নিলাম বা তড়িৎদ্বার নিলাম, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরকম থাকবে। ক্যাটায়ন যেদিকে যাবে সেটা হলো ক্যাথোড। তাহলে ক্যাটায়ন যদি এর দিকে যায় তার মানে নিশ্চয়ই এটার ভিতরে মাইনাস থাকতে হবে। বুঝতে পারছো না? পারো না? তার মানে এটার ভিতরে মাইনাস থাকতে হবে, তাহলে ওইদিকে ক্যাটায়ন গুলো যাবে। তাহলে যে তড়িৎদ্বারের দিকে ক্যাটায়ন ধাবিত হবে সেটা হলো ক্যাথোড। তাহলে ক্যাথোড তড়িৎদ্বারটা মাইনাস ওলা থাকবে। তার মানে নিশ্চয় এই পাতটা কার সাথে যুক্ত আছে? এই পুরো পাতটা, এই যে পাতটা যুক্ত আছে মাইনাসের সাথে। তাহলে এই পাতটাতে পুরোটাতে কে থাকবে? মাইনাস। কে থাকবে? মাইনাস 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 মাইনাস। তাহলে মাইনাস ওলার নাম হবে কি? ক্যাথোড। অপোজিট দিকে যে পাতটা কার সাথে যুক্ত থাকবে? পজিটিভের সাথে, সেটার নাম হবে কি? তাহলে অ্যানোড। তাহলে এটার নাম হয়ে গেল কি? তাহলে অ্যানোড। বুঝতে পারা গেছে? তাহলে এটা হচ্ছে পজিটিভ। এখন দেখো গল্পটা কি হয়। অ্যানোড তড়িৎদ্বার বা অ্যানোড পাত। এখন আমরা দেখতে পেলাম আমি যখন দুটো পাত, এর মিডিলটা হচ্ছে এয়ার গ্যাপিং, এয়ার মিডিয়াম, এয়ার বা যেটাকে আমরা ভ্যাকাম বলি, ভ্যাকুয়াম। এই দুটো পাতের মধ্যে, এই একটা পাত আর এই একটা পাত, দুটো ধাতব পাতের মধ্যে আমি দেখলাম যে ভি বিভব প্রভেদ প্রয়োগ করেছি। কত প্রয়োগ করেছি? ভি। খুব বিস্তারিত বুঝবে কিন্তু। দুটো পাতেই অসংখ্য ইলেকট্রন রয়েছে এবং আমি ধরে নিচ্ছি সেই ইলেকট্রনগুলোর দরুন এই পাতের যে আধান, সেই আধানটা হচ্ছে কত? কিউ। কিউ আধান। কতটি ইলেকট্রনের জন্য? এই পাতে যতগুলো ইলেকট্রন আছে সবটির মোট আধান হচ্ছে কিউ। কারণ আমরা একটা ইকুয়েশন স্থিতিতে প্রাথমিক ঘটনাবলীতে শিখে এসেছি, কিউ ইকুয়ালস টু এন ই। অর্থাৎ
n সংখ্যক ইলেকট্রনের মোট আধান হচ্ছে কিউ। তাহলে আমি ধরলাম যে এই পাতে n সংখ্যক ইলেকট্রন রয়েছে বা অসংখ্য ইলেকট্রন রয়েছে, তাদের মোট আধানটার পরিমাণ ধরলাম কত, কিউ। যদি কোনো আধানকে ভি বিভব প্রভেদ প্রয়োগ করা হয় তাহলে সে এক প্রকার শক্তি অর্জন করে, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু কত, কিউভি। এটা আমরা তড়িৎ বিভব বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল থেকে আমরা শিখে এসেছি, বা যেটা আমরা জানতাম যে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, কিউভি। যদি কোনো ধাতব পাতে উপস্থিত ইলেকট্রনের মোট আধান যেখানে কিউ, তাতে যদি আমরা ভি বিভব প্রভেদ প্রয়োগ করি, মানে এদের দুজনের মধ্যে যে বিভব পার্থক্য সেটা হচ্ছে ভি, তাহলে ভি বিভব প্রভেদ যদি প্রয়োগ করা হয় তাহলে এদের যে এই যে ধাতব প্লেটে অর্জিত শক্তি সেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, কিউভি। এই অর্জিত শক্তিটা হচ্ছে স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। এটা হচ্ছে কি তাহলে, পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ এটা হলো আমাদের স্থিতি শক্তি, পোটেনশিয়াল এনার্জি। এই স্থিতি শক্তিগুলো অর্থাৎ এই ইলেকট্রনগুলো, এখানে যে ইলেকট্রনগুলো প্লাসের দিকে যাবে, ইলেকট্রনগুলো প্লাসের দিকে গেলেই অর্থাৎ আমরা জানি মাইনাস থেকে প্লাসের দিকে ইলেকট্রন যায় আর প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট আসে। তোমরা যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। দেখো মাইনাসগুলো যাবে কোন দিকে, প্লাসের দিকে, মাইনাসগুলো যাবে কোন দিকে, প্লাসের দিকে, মানে ইলেকট্রন যাবে প্লাসের দিকে আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে কারেন্ট থ্রো হবে, এটা তো নিয়ম। এখন যেহেতু এখানকার উপস্থিত সমস্ত ইলেকট্রন বা কিউ আধানগুলো যে পরিমাণ শক্তি অর্জন করেছে সেটা হচ্ছে কিউভি বা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি। এই শক্তি বা এই যে ইলেকট্রনগুলোর শক্তি যখন চলে প্লাসের দিকে যাবে, যখন চলে কার দিকে যাবে, প্লাসের দিকে যাবে, যখন যাবে তখনই না কারেন্ট হবে। এখন কি কারেন্ট হতে পেরেছে? কারণ চলতে পারছে না তো, কারণ এদের দুজনের মধ্যে তো কোনো ওয়্যার লাগানো নেই। যদি এদের দুজনের মধ্যে একটা ওয়্যার লাগানো থাকতো, এটা আমি একটা বক্স বোঝানোর জন্য দিয়েছি, এটা কোনো বক্স না, তোমরা বাদ দিয়ে দিতে পারো, এটাকে বাদ দিয়ে দিতে পারো। তখন বলবে যে স্যার এটা বক্স দিয়েছিলেন কেন, এটা তো ওয়্যার। তো ব্যাপারটা দেখো, এই দুটো পাতের মধ্যে যদি একটা ওয়্যার লাগানো থাকতো তাহলে এখান থেকে ইলেকট্রনগুলো এখানে প্রবাহিত হতো, অর্থাৎ কারেন্ট পেতাম। কিন্তু ইলেকট্রন তো যেতে পারছে না বাবু, তাদের একটা শক্তি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউভি পরিমাণ থাকার পরেও যেহেতু এই মিডিয়ামটা হচ্ছে এয়ার মিডিয়াম, তারা এক জায়গা থেকে অন্য একটা জায়গায় যেতে পারছে না। তাহলে দেখো এখন যেতে পারছে না, তখন আমরা কি করলাম যে আলোকরশ্মিকে ফেলা হলো। যখন আলোকরশ্মিকে ফেলা হলো এর উপর যখন আমরা আলট্রাভায়োলেট বা ইউভি রেজ যখনই ফেললাম, ভালো করে দেখবে, যখনই আমরা ইউভি রেজকে ফেললাম তখন এখানকার ইলেকট্রনগুলোর শক্তি আরো বেড়ে গেল। শক্তি কি হলো? আরো বেড়ে গেল। এটা আমরা স্থির বিভব দিয়েছিলাম, শক্তি আরো বেড়ে গেল। এর দরুন এই ফটো ক্যাথোডে উপস্থিত ইলেকট্রনগুলো ওখান থেকে ছিটকে গিয়ে একেবারে বেরিয়ে পড়ে গেল, এবং ইলেকট্রনগুলো যেমনই এখান থেকে বেরিয়ে গেল তেমনই অ্যানোড প্লেটের দিকে ধীরে ধীরে অ্যাট্রাক্টিভ হতে শুরু করলো। ইলেকট্রন যাবে কোথায়? অ্যানোড, মানে ওখান থেকে বেরিয়ে গেল, ছিটকে যখনই গেল তখন সে অ্যানোড পাত দ্বারা কি করলো? অ্যাট্রাক্টিভ হলো। এর ফলে কি হলো? ইলেকট্রনগুলোর একটা স্রোত তৈরি হলো। এই স্রোতটাকে বলা হয়, বা ইলেকট্রন যে বেরিয়ে গেল, এই বেরিয়ে হওয়ার ঘটনাটাকে বলা হয় ফটোইলেকট্রিক ইফেক্ট। এবং ইলেকট্রনগুলো যে বেরিয়ে গেল সেটাকে বলা হয় কি তাহলে? ফটোইলেকট্রিক ইফেক্ট বা ফটোইলেকট্রিক এমিশন, বা এই যে ঘটনাটার নামই হচ্ছে আলোকতড়িৎ ক্রিয়া। তার আগের অর্থাৎ লাস্ট যে ক্লাসটা আমি করেছিলাম সেখানে আমি বলেছিলাম এই যে ইলেকট্রনগুলো বেরিয়ে আসে সেগুলোকে একমুখী স্রোতে পরিণত করা হয়, এটাকে বলা হয় আলোকতড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে দেখো এই যে ইলেকট্রনগুলো বেরোবে সেগুলো কি এদিকে আসবে কখনো? জিন্দেগি তো আসবে না। তার জন্য আমরা একটা ব্যবস্থাপনা নিয়েছি। ক্যাথোড নেগেটিভের সাথে যুক্ত আছে ব্যাটারির, অ্যানোড পজিটিভের সাথে যুক্ত আছে। তাহলে এই আলো পড়ার দরুন এই ইলেকট্রনগুলো যতগুলোই বেরোবে তার অবশ্যই একটা ওয়ে অর্থাৎ একটা পথ দিয়ে এইভাবে কিন্তু আসবে, অর্থাৎ ইলেকট্রনগুলোর একটা একমুখী স্রোতে রূপান্তরিত হবে, যা ফটোইলেকট্রিক কারেন্ট নামে পরিচিত বা আলোকতড়িৎ প্রবাহ মাত্রা নামে পরিচিত। তুমি এখন দেখো এখানে ছেদক বিভব কাকে বলা হয়? যখন আলো এই ফটো ক্যাথোডে পড়লো, এখান থেকে ইলেকট্রনগুলো বেরোলো, যে ইলেকট্রনগুলো বেরোয় সেগুলোকে আমরা বলেছি ফটো ইলেকট্রন।
ওই ইলেকট্রনগুলো বেরিয়ে কোন দিকে যাচ্ছে, প্রথমে কে অ্যাকসেপ্ট করছে, এইটুকু তো এয়ার মিডিয়াম, প্রথমে এই প্লেট অ্যাকসেপ্ট করছে, আমি এর নাম দিলাম সি, প্লেটটার নাম দিলাম কি সি। এই সি প্লেট নির্গত ফটো ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে, তার জন্য একে বলা হয়, একে কি বলা হয়, সংগ্রাহক প্লেট বা অ্যাকসেপ্টর প্লেট বলা হয়। তাহলে এটার নাম কি, সংগ্রাহক প্লেট। তাহলে সি ইকুয়ালস টু হচ্ছে সংগ্রাহক প্লেট। দেখো তাহলে সি ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, সংগ্রাহক প্লেট। কারণ ফটো ইলেকট্রন অর্থাৎ আলো পড়ার পর এখান থেকে যে ফটো ইলেকট্রন গুলো বেরোলো, কারণ এখানে তো স্থির বিভব দিয়েছিলাম, সেই পরিমাণ শক্তি নিয়ে বেরোতে পারছিল না, আরো যখন শক্তি নিয়ে আসলো ফোটনগুলো, যখন শক্তি নিয়ে এসে এখানে পড়লো, পড়ার পর ইলেকট্রনগুলো ছিটকে বেরিয়ে গেল, সেই ইলেকট্রনগুলোকে অ্যাকসেপ্ট করলো কে, সি প্লেট। তার জন্য একে অ্যাকসেপ্টর বা সংগ্রাহক বলা হয়, অর্থাৎ এই সি প্লেটকে বলা হয় সংগ্রাহক প্লেট। এখন দেখো যদি এখানে আমি বিভবের মানকে যদি বাড়াতে থাকি ধীরে ধীরে, কন্ডিশন কি ঘটবে দেখো, আমি বিভবের মান ধীরে ধীরে বাড়াতে শুরু করলাম, তাহলে এখানে নেগেটিভ কি হবে, বাড়বে। যদি এবার আমি লাইট, এই যে লাইটটা পড়ছে, যে আলোকরশ্মিটা পড়ছে, তার তীব্রতা যদি আমি স্থির করি, যদি আলোর তীব্রতাটাকে যদি আমি কনস্ট্যান্ট করে দিই, নির্দিষ্ট তীব্রতার আলোকে ফেললাম, তাহলে এটা নির্দিষ্ট থাকবে। যদি এর শক্তি যখন বেশি হয়ে যাবে, অর্থাৎ ফটো ক্যাথোডে উপস্থিত ইলেকট্রনের শক্তি যখন ম্যাক্সিমাম হয়ে যাবে, তখন সে অটোমেটিক্যালি বন্ড ছিঁড়ে বেরিয়ে যাবে। এখন এর বন্ডকে ছিঁড়তে গেলে, এর বন্ডকে বেরোতে গেলে, তাহলে আমি কি করতে হবে, এটা যখন স্থির হয়ে গেল তখন বিভবের মানটাকে পরিবর্তন করতে হবে। এবার দেখো বিভবের মান ধীরে ধীরে আমি বাড়াচ্ছি, বিভবের মান বাড়লে এইদিকে বা এই পাতে বা প্লেটে কি হবে, ঋণাত্মকের সংখ্যা বেশি হবে বা ঘনত্ব বাড়বে, ডেনসিটি বেড়ে যাবে। ঋণাত্মকের যখন ডেনসিটি বেড়ে যাবে তখন তাদের শক্তি বেড়ে যাবে। যদি ধরে নাও একটা ঘরে বন্দি করে রেখেছি আমি 10 জন স্টুডেন্টকে বা 10 জন মানুষকে, বা একজন মানুষকে মনে করো, একটা দরজা টেনে ভাঙতে পারে না, বন্দি করে রেখেছো। যখন তুমি এই ঘর, ওদেরকে বেরোতে হবে ধরো কোনোভাবে, এখন তুমি 20 জন 30 জনকে ভরে দিলে, এবার তাদেরকে বন্দি করে দিচ্ছ, বেরোতে দিচ্ছ না, তাহলে তাদের তো ডেনসিটি বেড়ে গেছে, ঘনত্ব বেড়ে গেছে, তাদের শক্তি বেড়ে যাবে, তখন তারা অটোমেটিক্যালি দরজা জানালা সবকিছু ভেঙে বেরিয়ে যেতে পারে, সম্ভব। ওই রকমই যখন আমি বিভবের মানটাকে যখন বাড়াবো, তখন এখানে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে, এখানে পজিটিভিটির সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ এখানে ইলেকট্রনের ঘনত্ব যত বাড়বে, এখানে পজিটিভের ঘনত্ব তত বেশি বাড়বে। তখন এখান থেকে কি করবে, ফটো ইলেকট্রনগুলো ধীরে ধীরে এইদিকে প্রবাহিত হতে শুরু করবে, অর্থাৎ একটা ফটো ইলেকট্রিক কারেন্ট তৈরি হবে। বিভবের মান যখন বাড়াবো তখন কারেন্টের মান বাড়বে। আবার একটা ঘটনা বুঝো, যদি আমি দেখা গেল এর সামনে যদি পজিটিভ প্লেট যদি না রাখতাম, এখানে একটু দেখবি, এখানে আলো এসে পড়ছিল, আর এখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছিল। তো আলো এসে পড়ছিল, এখান থেকে ইলেকট্রনগুলো বেরোচ্ছিল, এটা কি ছিল, আমাদের ঋণাত্মক বিভব, মাইনাস ভিতে ছিল। এটা কিসে ছিল, মাইনাস ভিতে। এটা কিসে আছে, প্লাস ভিতে। এখন এর সামনে যে সংগ্রাহক প্লেট সি কে রেখেছিলাম, এই সি কে যদি মাইনাস বিভবে রাখি, কিসে রাখি আমরা, মাইনাস ভি, এমন একটা মাইনাস বিভবে রাখবো, যদি আমরা এখানে মাইনাস বাড়াই, ধরে নাও সাপোজ আমি মাইনাস দিয়েছি, এখানে মাইনাস ভি দিলাম, ধরে নাও মাইনাস ভি কত দিয়েছি জানি না, যদি এই মাইনাস বিভবটা যদি কম হয় এখানে বেরোনো ইলেকট্রনের চাইতে, ধরে নাও আমি কোনো একটা জায়গায় যাব, আমি এদিক থেকে প্রেসার দিচ্ছি, এই হাতকে একটা ব্যক্তি মনে করো, আমি এদিক থেকে প্রেসার দিচ্ছি, আমি ওইদিকে যাব, ও আমাকে যেতে দেবে না, এইদিকে ঠেলা দিচ্ছে। যদি আমার শক্তি বেশি হয়, ও বাধা দিচ্ছে, কিন্তু এ কিন্তু আমাকে বাধা দিচ্ছে, সমশক্তি মানে সম আধান, ধরো এই হাত আর এই হাত দুটোকে আধান মনে করো, এ কি করবে, বিকর্ষণ করে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যদি এই হাতের শক্তি যদি বেশি থাকে তাহলে একে অতিক্রম করে চলে যাবে, কিন্তু এর শক্তি আর এর শক্তি যদি সমান হয়ে যায় তাহলে একে অপরকে অতিক্রম করবে না, তাদের প্রবাহটা বন্ধ হয়ে যাবে। তো ওই রকমই ওরা বলতে চাইছে যে আমি এখানে মাইনাস বিভব যদি দিই তাহলে প্রবাহ বন্ধ হবে না, কিন্তু এইখানকার শক্তি যদি বেশি থাকে, অর্থাৎ এখানকার শক্তি যদি বেশি থাকে আর সংগ্রাহক প্লেটকে পজিটিভ বিভব না দিয়ে যদি মাইনাস বিভবে দিই, তাহলে কি করবে, এর গতিশক্তিকে কিছুটা হ্রাস করবে। অর্থাৎ এখান থেকে যে সমস্ত ফটো ইলেকট্রনগুলো বেরোচ্ছে, তাদের গতিশক্তিটাকে ধীরে ধীরে কি করবে, হ্রাস করবে। তারা যে বেগ নিয়ে যাচ্ছিল সে বেগ নিয়ে আর যেতে পারবে না।
এবার মাইনাস বিভবের মান যদি আরো বাড়াই তাহলে এদের গতিশক্তিকে আরো হ্রাস করবে, যেতে বাধা দেবে। মাইনাস বিভবকে আরো বাড়ালাম তাহলে আরো গতিশক্তিকে বাধা দেবে। এমন একটা সময় অর্থাৎ এখানকার বিভবকে এমন একটা মাইনাস বিভবে রাখলাম যাতে করে এখানকার বিভবের সাথে সমান হয়ে যায়, ফটো ক্যাথোডের সাথে কি হবে, সমান হয়ে যাবে। তাহলে এখানকার ইলেকট্রন যদি 10টা হয় ধরে নাও, তাহলে এখানকার ইলেকট্রন হচ্ছে -10টা, তাহলে 10 আর 10 পরস্পর কি করবে, সমহারে বিকর্ষণ করবে। তাহলে এখান থেকে নির্গত ইলেকট্রনগুলো আর কি সংগ্রাহক প্লেটে যেতে পারবে? সংগ্রাহক প্লেটে যেতে পারবে না, কারণ তাদের সমস্ত গতিশক্তি শূন্য হয়ে যাবে। অর্থাৎ এই যে সংগ্রাহক প্লেটকে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে রাখলে বা যতটুকু আমরা ঋণাত্মক বিভবে রাখলে ফটো ইলেকট্রন আর সংগ্রাহক প্লেটে যেতে পারবে না, সেই ন্যূনতম ঋণাত্মক বিভবকে বলা হয় ছেদক বিভব বা স্টপিং পোটেনশিয়াল। আমি যে কথাগুলো বলবো তোমরা কিন্তু নোট ডাউন করে নিও। তো বলছে যে আমরা এই যে ফটো ক্যাথোডের সামনে যে প্লেটটা রয়েছে এটাকে পজিটিভ বিভবে রাখলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে, পজিটিভ বিভবে রাখলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। কিন্তু যদি সংগ্রাহক ফটো ক্যাথোডের সাপেক্ষে বা ফটো ক্যাথোডের সামনে যদি আমরা এই সংগ্রাহক প্লেটটাকে ঋণাত্মক বিভব দিয়ে রেখে দিই, এই যে এখানে দেখো এই যে সংগ্রাহক প্লেটকে যদি আমরা ঋণাত্মক বিভব দিয়ে রেখে দিই তাহলে এর গতিশক্তি ধীরে ধীরে কমবে। এই ঋণাত্মক বিভবের মান যদি ধীরে ধীরে বাড়াতে থাকি সংগ্রাহক প্লেটের, তাহলে এখানকার থেকে নির্গত যে ফটো ইলেকট্রনগুলো তাদের গতিশক্তি ধীরে ধীরে কি করবে, বিকর্ষণ করার ধরন হ্রাস পাবে। কারণ এখানেও মাইনাস, এখানে মাইনাস বাড়ছে, এখানে ধরে নাও একটা মাইনাস তো আছে একটা পরিমাণ, এখানে মাইনাস ধীরে ধীরে বাড়ছে। যখন এই সংগ্রাহক প্লেটের মাইনাস ভি যখন এখানকার মাইনাস ভি এর সাথে সমান হয়ে যাবে, তখন এখান থেকে নিঃসৃত ইলেকট্রন আর সংগ্রাহক প্লেটে পৌঁছাতে পারবে না। তখন ওই অবস্থায় সংগ্রাহক প্লেটের বিভবকে বলা হয় ছেদক বিভব, মানে স্টপিং পোটেনশিয়াল। অর্থাৎ আমরা সংজ্ঞাটাকে এইভাবে লিখতে পারি, তোমরা অবশ্যই লিখবে যে ফটো ক্যাথোডের সামনে সংগ্রাহক প্লেটকে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে রাখলে আলোক তড়িৎ ক্রিয়া হবে না, তাকেই বলা হয় ছেদক বিভব বা নিবৃত্তি বিভব। বা কেউ যদি এভাবেও লিখে যে ফটো ক্যাথোডের সামনে বা ফটো ক্যাথোডের বিভব এবং সংগ্রাহক প্লেটের বিভব সমান হলে বা আলোক তড়িৎ ক্রিয়া ঘটে না, এটাকেও বলা হয় নিবৃত্তি বিভব বা ছেদক বিভব। বা সোজা কথায় আমরা বলবো, যে ফটো ক্যাথোডের সামনে সংগ্রাহক প্লেটকে যে ন্যূনতম বিভব দিলে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয় না বা বন্ধ হয়ে যায়, সেটাকে বলা হয় নিবৃত্তি বিভব বা ছেদক বিভব বা স্টপিং পোটেনশিয়াল বলা হয়। তো দেখো আমরা কিন্তু স্টপিং পোটেনশিয়াল সম্পর্কে বুঝতে পারলাম। এবার এখান থেকে একটা খুব দারুণ কোশ্চেন আছে। এই যে স্টপিং পোটেনশিয়াল বা ছেদক বিভব, এই সংজ্ঞাটা আমাদের পরীক্ষায় দুবার দিয়েছে। আমাদের দিয়েছে কত? এইচএস দিয়েছে 18 সাল, এইচএস দিয়েছে 15 সাল এবং সিবিএসসি দিয়েছে 12 সাল। সিবিএসসিতে কত সালে দিয়েছে? 12 সালে। খুব ভালো কোশ্চেন পরীক্ষায় আছে। এই স্টপিং পোটেনশিয়াল কি কি বিষয়ের উপর নির্ভর করে এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, আমি সেটা নিয়ে আলোচনা করছি। তবে এর আগে একটা পার্ট, সেটা হচ্ছে কি যে স্টপিং পোটেনশিয়াল বা ছেদক বিভব এবং প্রবাহ মাত্রা এবং ভোল্টেজ এদের মধ্যে যে একটা লেখচিত্র পরীক্ষায় খুবই আসে এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি কোশ্চেনটা? না তো বলছে অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখো ও নিবৃত্তি বিভব। মানে অ্যাম্পিয়ার মানে হচ্ছে প্রবাহ মাত্রা, ভোল্ট মানে বিভব প্রভেদ এবং নিবৃত্তি বিভবের মধ্যে যে লেখচিত্র। তো অবশ্যই সেই লেখচিত্রটা আঁকার জন্য আমাকে এই ছবিটা লাগবে, তার জন্য আমি এই সাইডে অবশ্যই আমি লেখচিত্রটাকে আঁকছি, একটু ছোট হবে। তোমরা খুব ক্লিয়ারলি ভাবে বোঝার চেষ্টা করবে, কারণ এইগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা। দেখো আমি ছবিটা আঁকছি, এখানে ছবিটা একটু পুরো জায়গা লাগতো, তো ঠিক আছে থাক। দেখো আমি এখানে বোঝানোর চেষ্টা করছি, এদিকে একটু আসলে তোমরা ধরে নিবে ওটা যেদিকে এসছে গ্রাফটা। দেখো এই দিক বরাবর কাজ করছে ভোল্ট বা বিভব, ভি দিলাম, বিভব কাজ করছে। এদিক বরাবর আমাদের কাজ করছে কি বিভব, আর এই দিক বরাবর কাজ করালাম কাকে? অ্যাম্পিয়ার বা প্রবাহ মাত্রা। ভালো করে বুঝবে, এদিক বরাবর প্রবাহ মাত্রা বা আই কাজ করলো,
এবং আমাদের লেখচিত্রটা কার হবে? লেখচিত্রটার হেডিং হচ্ছে কি যে অ্যাম্পিয়ার ভোল্ট লেখচিত্র ও নিবৃত্তি বিভব, মানে অ্যাম্পিয়ার ভোল্ট। তোমরা হেডিংটা করবে, আমি হেডিংটা করার একটু ছবিটার জন্য জায়গা লাগবে তার জন্য করলাম না। এই যে বৈশিষ্ট্য অর্থাৎ এই যে লেখচিত্রটা অঙ্কন করব, সেই লেখচিত্রটা পরীক্ষায় খুবই আসে, খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় থাকবে অ্যাম্পিয়ার ভোল্ট লেখচিত্র ও নিবৃত্তি বিভব, বা অ্যাম্পিয়ার ভোল্ট ও নিবৃত্তি বিভবের লেখচিত্র অঙ্কন করো, বা নিবৃত্তি বিভব বা যাকে ছেদক বিভব বলা হয়, বা স্টপিং পোটেনশিয়াল। আমি ছবিটাকে আগে এঁকে দিচ্ছি, তারপর তোমাদের বিস্তারিত বোঝাচ্ছি। ছবিটা হবে এরকম। দেখো, এটা হচ্ছে দুটো দুটো বর্ণের আলো ফেলা হয়েছে। এদিক বরাবর ভোল্ট কাজ করছে, এই দিক বরাবর প্রবাহ মাত্রা কাজ করছে। আর এইদিক এটা হচ্ছে কি জিরোর পজিশন, আমরা গ্রাফে জানি এটা হচ্ছে জিরোর পজিশন, মানে বিভব জিরো। এইদিকে যাচ্ছে মানে কি বিভব পজিটিভ, এইদিকে যাচ্ছে মানে কি বিভব নেগেটিভ। হ্যাঁ, এটা আমরা প্রত্যেকে জানি, মাইনাস বিভব। এবার দেখো, দুটো আলো ফেলা হয়েছে, দুটো ভিন্ন বর্ণের আলো। এটা হচ্ছে তীব্রতা কম, তীব্রতা কম, কারণ আলোর তীব্রতা কম থাকলে প্রবাহ মাত্রা কম হবে। আমরা জানি যে সোলার সিস্টেম বা যে সোলার কোষগুলো, যদি দিনের আলোর ইন্টেন্সিটি কম থাকে বা দিনের আলোর যদি তীব্রতা কম থাকে, তাহলে চার্জিং কম হয়, লাইট কম জ্বলে। আর তীব্রতা বেশি হলে কারেন্ট বেশি হবে, চার্জ বেশি হবে, লাইট ভালো জ্বলবে। তাহলে এটা হচ্ছে কম তীব্রতার আলো, আর এটা হচ্ছে একটু বেশি তীব্রতার আলো। এটা হচ্ছে আমাদের কি তাহলে বেশি তীব্রতার আলো, অপেক্ষাকৃত বেশি তীব্র। দেখো কন্ডিশনটা কি ঘটে আমাদের ছবিতে। দেখো তুমি নর্মালি দেখো, আমি বলেছিলাম ছেদক বিভব কাকে বলা হয়। এই যে ফটোক্যাথোডের সামনে সংগ্রাহক প্লেটকে এমন একটা ঋণাত্মক বিভবে রাখতে হবে। এটা হচ্ছে এদিক থেকে পজিটিভ বিভব, এদিক থেকে হচ্ছে নেগেটিভ বিভব। তো বলছে এমন একটা ঋণাত্মক বিভবে রাখবে, তার মানে এইদিকের যে বিভবগুলো আছে সেটা হচ্ছে ঋণাত্মক। যেখানে কি শূন্য হবে? বলছে আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বা ফটো ইলেকট্রিক ইফেক্ট শূন্য হবে। অর্থাৎ সোজা কথায় ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে না বা আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না। যদি ফটো ইলেকট্রিক ইফেক্ট না ঘটে, যদি আলোক তড়িৎ ক্রিয়া না ঘটে, তাহলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা পাবো না। মানে মিন্স এটুকুই দাঁড়ায় যে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? শূন্য হবে। তাহলে তুমি দেখো এই পজিশনে প্রবাহ মাত্রা কত? জিরো। যত উপরে উঠবো প্রবাহ মাত্রা বাড়ছে, যত উপরে উঠবো প্রবাহ মাত্রা বাড়ছে, যত উপরে উঠবো প্রবাহ মাত্রা বাড়ছে, আরো যাবো প্রবাহ মাত্রা বাড়ছে। তাহলে এই পজিশনে আছে, তার মানে প্রবাহ মাত্রা কি হচ্ছে? জিরো হচ্ছে। তাহলে প্রবাহ মাত্রা যখন জিরো হবে, অর্থাৎ ফটো ক্যাথোড থেকে যখন ইলেকট্রনগুলো সংগ্রাহক প্লেটে যাবে না, যখন প্রবাহ মাত্রা জিরো হবে, তখন এই প্লেটের যে বিভব সেটাকে বলা হয় নিবৃত্তি বিভব, সেটাকে বলা হয় নিবৃত্তি বিভব। তাহলে সেই নিবৃত্তি বিভবটাকে আমি বললাম কত? ভি নট। কি বললাম আমি? ভি নট। অবশ্যই এটা ঋণাত্মক বিভব, হতে পারে -10 ভোল্ট, হতে পারে -15 ভোল্ট, হতে পারে -20 ভোল্ট। অর্থাৎ এই প্লেটের বিভবটা মাইনাস, এমন একটা বিভব আছে যেখানে এখান থেকে ইলেকট্রনগুলো এখানে আর পৌঁছাবে না, অর্থাৎ সংগ্রাহক প্লেটে যাবে না। তাহলে সেই পরিমাণ বিভবটাকে আমরা বললাম কত? ভি নট। তাহলে অবশ্যই এটা ঋণাত্মক। দেখো এবার তুমি দেখো, আমি ধীরে ধীরে তুমি এখানে মনে করো, যদি আমি এই পজিশনে আসি, এই পজিশনে আসি, দেখো তাহলে এখানে গ্রাফটা কি বোঝায়? তাহলে এইদিকে এগোচ্ছি মানে কি বাড়ছে ধীরে ধীরে। যত এইদিকে আসবো তত ধীরে ধীরে বিভব কমবে, কিন্তু যত এইদিকে এগোবো শূন্যের দিকে তত ধীরে ধীরে বিভব বাড়ছে। দেখো এখানে আমি বলেছি বিভব যদি বাড়াতে থাকি, তাহলে এখানে নেগেটিভিটি বাড়বে, এখানে পজিটিভিটি বাড়বে, অর্থাৎ ইলেকট্রনগুলো এইদিকে চলে যাবে, অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে। তার মানে বিভব, দেখো এই পজিশনকে যখন বিবেচনা করলাম, আমি একটা গ্রাফের ক্ষেত্রে বলছি, সেম এটা গ্রাফের ক্ষেত্রেও যখন বিভব, দেখো এই পজিশনে যখন বিভব বেড়েছে, তখন দেখো এখান থেকে প্রবাহ মাত্রা বেড়ে এতটুকু চলে এসছে। যখন তুমি এই পজিশনে আসলে, তখন দেখো বিভব বেড়ে গেছে, এতটুকু এসছে, প্রবাহ মাত্রা বেড়ে গেছে। যখন তুমি এই পজিশনে এসছো, তখন দেখো বিভব আরো বেড়ে গেছে, প্রবাহ মাত্রা আরো বেড়েছে। যখন এই পজিশনে এসছো, দেখো এই পজিশনে এসছো, তখন বিভব আরো বেড়েছে, প্রবাহ মাত্রা এখানে। দেখো এই পজিশনে এসছো, তখন বিভব বেড়েছে কিন্তু প্রবাহ মাত্রা আর বাড়ছে না। আবার দেখো এই পজিশনে এসছি, তখন বিভব বেড়ে যাচ্ছে কিন্তু প্রবাহ মাত্রা আর বাড়ছে না, প্রবাহ মাত্রা কনস্ট্যান্ট। আবার এই পজিশনে এসছি, বিভব বাড়ছে বাট প্রবাহ মাত্রা বাড়ছে না। তাহলে আমরা দেখলাম যে এখানে অর্থাৎ ফটোক্যাথোড এবং সংগ্রাহক প্লেটে যখন বিভবের মান ধীরে 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 বাড়াচ্ছি, অর্থাৎ এখান থেকে নিঃসৃত ইলেকট্রনগুলো সংগ্রাহক প্লেটে তত বেশি জমা হচ্ছে, অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্ট তত বেশি ভালো ঘটছে। বা আমি এটা বলতে পারি যে ফটো ইলেকট্রিক ক্রিয়াটা ঘটছে বা আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আমরা পাচ্ছি।
কিন্তু সেম এটা গ্রাফের মতো যা হলো এই গ্রাফে কিন্তু সেমই হবে। তুমি দেখবে এর ক্ষেত্রে যখন এই পয়েন্টে আসবো বিভবের মান বাড়ছে, প্রবাহ মাত্রা বাড়ছে, এখানে আসবো বিভবের মান বাড়ছে, প্রবাহ মাত্রা বাড়ছে, এখানে আসবো বিভবের মান বাড়ছে, প্রবাহ মাত্রা বাড়ছে, এখানে আসবো বাড়ছে, কিন্তু এইটুকু পর্যায়ে কিন্তু স্থির আছে, অর্থাৎ প্রবাহ মাত্রা বাড়ছে না। যেইটুকু পর্যায় থেকে আমাদের প্রবাহ মাত্রা কি আছে, স্থির আছে, সেইটুকুকে বলা হয় স্যাচুরেশন কারেন্ট। স্যাচুরেশন কারেন্ট বা সম্পৃক্ত প্রবাহ বলা হয়। কারণ তুমি দেখো আমি দেখালাম এটাকে বলা হয় প্রবাহ মাত্রা ভোল্ট বা অ্যাম্পিয়ার ভোল্ট নিবৃত্তি বিভব। লেখচিত্র পরীক্ষায় প্রচুর আসে। দেখো যে সংগ্রাহক প্লেটকে এমন একটা ঋণাত্মক বিভবে রেখেছি যেখানে প্রবাহ মাত্রার মান কি হয়েছে, 0 হয়ে গেছে। এবং যখনই আমরা বিভবের মান ধীরে ধীরে ছবিতে বাড়াচ্ছি, যত আমরা ধীরে ধীরে বিভবের মান বাড়াচ্ছি, যত ধীরে ধীরে বাড়াচ্ছি, সংগ্রাহক প্লেট ফটোক্যাথোড থেকে ইলেকট্রন সংগ্রহ করছে এবং আমাদের আলোক তড়িৎ ক্রিয়া ঘটছে, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা পাচ্ছি। কিন্তু তুমি দেখো এখানে বিভব বাড়াতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছি, ধরে নাও এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট, বি আর সি পয়েন্ট, এমন একটা পয়েন্টে চলে গেছি যার পরে বিভব আরো বাড়াচ্ছি, কিন্তু কারেন্ট বাড়ছে না। কারেন্ট কি হচ্ছে, স্থির হচ্ছে। মানে এক বিভব আমরা দেখলাম, ছবিতে আমরা দেখলাম বিভব বাড়াচ্ছি কারেন্ট বাড়ছে। এই তো ছবি আমাদের ড্র করছে, গ্রাফ বলছে বিভব বাড়াচ্ছি কারেন্ট বাড়ছে, বিভব বাড়াচ্ছি কারেন্ট বাড়ছে, কিন্তু এমন একটা পজিশন চলে গেছে, এমন একটা পজিশন বিআরসি মনে করো, যেখানে বিভব যতই বাড়ায় না কেন কারেন্ট আর বাড়ছে না। স্যার একটা কথা মাথায় রাখতে হবে যে ফিজিক্স মানে হচ্ছে সম্পূর্ণ বাস্তব জগৎকে নিয়ে তৈরি। তুমি দেখবে যে আমরা একটা সময় চলে গেল, বিভবকে বাড়ালাম, এমন একটা পজিশন আসলো যেখানে বিভবকে বাড়াচ্ছি কিন্তু ও ক্ষেত্রে আর কারেন্ট বাড়ছে না কেন? তাহলে এই যে পজিশনে গিয়ে কারেন্ট স্থির হয়ে গেল সেই পজিশনটাকে বলা হয় স্যাচুরেটেড কারেন্ট বা স্যাচুরেশন কারেন্ট বা সম্পৃক্ত প্রবাহ। কারণ তুমি দেখো বাস্তব জগৎকে একটু দেখবে যে একটা মানুষকে তুমি বলছো বা বিএসএফ আর্মি যে সমস্ত আমাদের সেনাবাহিনীর যে সমস্ত রানার্সগুলো হয় বা রান যেগুলো দিতে হয়, তুমি ধরো একটা মানুষ বা নর্মাল মনে করো দৌড়াতে গিয়ে তুমি বলছো একটু নর্মাল স্লোলি দৌড়াচ্ছে, ওকে বলছো একটু জোরে দৌড়াবে, জোরে দৌড়াতে পারবে, আরেকটু জোরে দৌড়াচ্ছে, আরো জোরে দৌড়া, আরো পিক আপ বাড়াচ্ছে, আরো দৌড়াচ্ছে, এই করতে করতে বলছো যখন সম্পূর্ণ শক্তি দিয়ে দিয়েছে তারপরে তুমি বলছো যে আরো জোরে দৌড়া, মানুষ দৌড়াতে পারবে? সম্ভব? কারণ সে তার সর্বোচ্চটুকু দিয়ে দিয়েছে, অর্থাৎ সম্পূর্ণ দিয়ে দিয়েছে, আর দৌড়াতে পারবে না। তুমি নিজেকে ট্রাই করবে, তুমি শক্তি দিচ্ছ, বাড়াচ্ছ, রান জোরে হচ্ছে, আরেকটু জোরে দৌড়াচ্ছ, একটু ফাস্ট যেতে পারছো, স্রোত বেশি হচ্ছে, এমন একটা পর্যায়ে তোমাকে বলে আরো জোরে দৌড়াও, তুমি আর জোরে দৌড়াতে পারবে না, কারণ তুমি ওই বেগেই দৌড়াবে। অর্থাৎ যেই বেগে তুমি বা যেই পর্যায়ে চলে গিয়ে তুমি আর জোরে শক্তি দিয়ে বেগ বাড়াতে পারছো না, সেই অবস্থাটাকে বলা হয় স্যাচুরেটেড অবস্থা। যেমন তোমাকে আরো যদি এক্সাম্পল দিই, আমি ধরে একটা মোটর বাইক চালাচ্ছি, মোটর বাইকের ক্ষেত্রে নর্মালি ধরো 1 থেকে 120 একটা গাড়ি হাই স্পিড উঠবে, তো তুমি ধরো যে 10 স্পিডে চালাচ্ছ, তখন 10 থেকে যদি 20 করো তাহলে গিয়ার বাড়বে, স্পিড বাড়বে গাড়ির, আরো 20 থেকে 30 করলে স্পিড বাড়বে, 30 থেকে 50 করলে স্পিড বাড়বে। কিন্তু ধরে নাও যে 120 তার লাস্ট স্পিড, তারপরে গিয়ে বলছো আরো পিক আপ টানো, গাড়ি কি যাবে সামনে? যাবে না, কারণ সে ওই স্পিডে চলবে। অর্থাৎ তুমি যতই শক্তি দাও না কেন, দৌড়ানোর ক্ষেত্রে একই মনে করো, তুমি একটা নির্দিষ্ট সীমায় যখন চলে যাবে তখন তুমি যতই শক্তি দাও না কেন, মন থেকে প্রচুর শক্তি দিচ্ছ কিন্তু আর জোরে দৌড়াতে পারছো না, অর্থাৎ দৌড়ানোটা একটা স্থিরভাবে চলে যাচ্ছে, মানে এর চাইতে আর বেশি দৌড়াতে পারছো না, সেই অবস্থাটাকে বলা হয় স্যাচুরেটেড অবস্থা। অর্থাৎ আমরা দেখতে পেলাম গ্রাফ আমাদের শো করাচ্ছে যে বাস্তব সেটাই, যে বিভব বাড়াচ্ছি কারেন্ট বাড়ছে, বিভব বাড়াচ্ছি কারেন্ট বাড়ছে, বিভব বাড়াচ্ছি কারেন্ট বাড়ছে, কিন্তু এমন একটা পজিশন, এমন একটা সিচুয়েশনে চলে যাচ্ছে যেখানে বিভব বাড়াতে গিয়েও আর কারেন্টের মান বাড়ছে না, কারেন্ট স্থির হয়ে গেল, স্রোত কি হয়ে গেল, স্থির হয়ে গেল। তাহলে সেই কারেন্টটুকুকে বলা হয় স্যাচুরেটেড কারেন্ট, অর্থাৎ বি ও সি পয়েন্টের কারেন্টটাকে বলা হয় স্যাচুরেটেড বা সম্পৃক্ত কারেন্ট। তাহলে তোমাকে যদি এই গ্রাফ থেকে কোয়েশ্চেন করো, তুমি অ্যান্সার দিতে পারবে যে অ্যাম্পিয়ার ভোল্ট ও নিবৃত্তি বিভব বৈশিষ্ট্য লেখতে সম্পৃক্ত প্রবাহ কাকে বলে। তুমি গ্রাফ দিয়ে অঙ্কন করে বলে দিবে যে এই দুটো পয়েন্ট হচ্ছে সম্পৃক্ত প্রবাহ, বা তুমি এটাও বলতে পারো যেই অবস্থাতে বা যেই পয়েন্টটিতে বা যে দুটো স্থানে বা যেখানে গেলে কি করা হয় যে ভোল্টেজ বাড়ানোর পরেও কারেন্ট বৃদ্ধি হয় না, অর্থাৎ কারেন্ট স্থির থাকে, সেই অবস্থানটাকে বলা হয় বা সেই অবস্থানের প্রবাহকে বলা হয় স্যাচুরেটেড কারেন্ট বা স্যাচুরেশন প্রবাহ, বা যেটাকে আমরা বলতে পারি সম্পৃক্ত প্রবাহ। খুব দারুণ একটা টপিকস, পরীক্ষায় ভালো আসে। এবং তারপরে আমাদের একটা জায়গা থাকে, সেটা হচ্ছে যে স্টপিং পোটেনশিয়াল। এই যে স্টপিং পোটেনশিয়াল,
স্টপিং পোটেনশিয়াল কি কি বিষয়ের উপর নির্ভর করে? পরীক্ষায় প্রচুর এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পোটেনশিয়াল কার উপর নির্ভর করে? তাহলে জেনে রাখবে যে স্টপিং পোটেনশিয়াল আপতিত আলো, যে আলোটা পড়ছে তার তীব্রতার উপর মোটেও নির্ভর করে না। স্টপিং পোটেনশিয়াল বা ছেদক বিভব, তোমরা এগুলো লিখে নেবে, আমি যেটা বলছি তোমরা অবশ্যই নোট ডাউন করবে, স্টার দিয়ে লিখে দেবে যে স্টপিং পোটেনশিয়াল বা ছেদক বিভব বা নিবৃত্তি বিভব আপতিত আলোর তীব্রতার উপর মোটেও নির্ভর করে না। আপতিত আলোর তীব্রতা যাই হোক না কেন স্টপিং পোটেনশিয়ালের মানের কোনো পরিবর্তন ঘটে না, 1 নাম্বার। 2 নাম্বার, স্টপিং পোটেনশিয়াল একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর জন্য নির্দিষ্ট থাকে, অর্থাৎ এই নিবৃত্তি বিভবের মান নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যদি পড়ে তার জন্য নির্দিষ্ট, কিন্তু নির্দিষ্ট 2 নাম্বার দিয়ে লিখবে। এবং যদি আলো ভিন্ন কম্পাঙ্কের আলো পড়ে, ভিন্ন কম্পাঙ্কের আলো ফটোক্যাথোডে পড়ছে, তাহলে নিবৃত্তি বিভবের মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ কম্পাঙ্ক মানে হচ্ছে শক্তি, তাহলে ভিন্ন কম্পাঙ্কের আলো যদি এখানে পড়ে তাহলে সেই ফটোক্যাথোডে শক্তি ভিন্ন ধরনের হবে, তাহলে ওই ভিন্ন ধরনের শক্তি থেকে নির্গত ইলেকট্রনকে এড়ানোর জন্য, এদিকে না আসতে দেওয়ার জন্য এখানে ঋণাত্মক বিভবকে ভিন্ন হতে হবে, অর্থাৎ যে ন্যূনতম বিভবটা এখানে দরকার সেটাকে ভিন্ন হতে হবে। তার জন্য বলছে ভিন্ন কম্পাঙ্কের আলো যদি পড়ে তাহলে নিবৃত্তি বিভবের মান পরিবর্তন হবে, যদি সেম কম্পাঙ্কের আলো পড়ে তাহলে নিবৃত্তি বিভবের মান পরিবর্তন হবে না। এবং এই যে কেন পরিবর্তন হবে না এটা নিয়ে আরো বিস্তারিত ক্লাস করবো আমার পরবর্তী ভিডিওতে। তো ব্যাপারটা হচ্ছে, তাহলে এখান থেকে তোমরা 3টে জিনিসকে নোট ডাউন করবে খুব ভালোভাবে, এবং এর এই জায়গাগুলো পরীক্ষায় আসে যে স্টপিং পোটেনশিয়াল কি কি বিষয়ের উপর নির্ভর করে। আমি 1 নাম্বার বললাম কি, যে স্টপিং পোটেনশিয়াল আলোর বা আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে না, কোনরূপ নির্ভর করে না, যেই রকম তীব্রতার আলোয় পড়ুক না কেন স্টপিং পোটেনশিয়াল চেঞ্জ হবে না। নাম্বার 2 বা পরবর্তী স্টার বা সেকেন্ড স্টার, যে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর জন্য স্টপিং পোটেনশিয়ালের মান নির্দিষ্ট। নাম্বার 3, ভিন্ন ভিন্ন কম্পাঙ্কের আলো যদি ফটোক্যাথোডে পড়ে তার জন্য যে স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব বা ছেদক বিভবের মান ভিন্ন হবে। তাহলে এই 3টে পয়েন্ট তোমরা অবশ্যই লিখে রাখবে। হ্যাঁ, তারপরে আমরা পরবর্তী স্টেপ বা পরবর্তী যে টপিক সেটাতে আমরা প্রবেশ করব। তো অবশ্যই তোমরা এটাকে স্ক্রিনশট করে নেবে, হ্যাঁ, যাতে করে তোমাদের নোট ডাউন করতে কোনো রূপ অসুবিধে না হয়। চলো পরবর্তী টপিক্সের দিকে আমরা দেখছি, সেটা হচ্ছে ফটো ইলেকট্রনের গতিশক্তি ও নিবৃত্তি বিভবের মধ্যে সম্পর্ক। প্রচুর ইম্পর্টেন্ট টপিক্স, যে ফটো ইলেকট্রনের যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, ফটো ইলেকট্রন অ্যান্ড স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভবের মধ্যে যে সম্পর্ক। তাহলে পরবর্তী যে হেডিং বা টপিক সেটা হচ্ছে রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রন, কাইনেটিক এনার্জি of photoelectron and stopping potential। পরীক্ষায় এসছে একবার এবং এখান থেকে ম্যাথ আছে, যে বলছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, কার গতিশক্তি হবে এখানে? তাহলে ফটো ইলেকট্রনের। মানে এই যে আমাদের আগের যে ছবিটা আঁকা ছিল সেই ছবিতে যে ফটোক্যাথোড থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হয় সেটাকে বলা হয় ফটো ইলেকট্রন। এই ফটো ইলেকট্রনের যে গতিশক্তি এবং নিবৃত্তি বিভব বা ভিনট এর যে রিলেশন, পারস্পরিক যে সম্পর্ক, প্রমাণও আসে পরীক্ষায়, এবং এখান থেকে ছোট ছোট ম্যাথ তুলে দেয় ওরা। দেখো আমি এখানে ছোট একটা ছবি পাশে রাখছি, আমি পুরোটা রাখছি না, ড্র করছি না। এখানে যখনই আলো পড়েছিল, আলট্রাভায়োলেট রেজ যখনই পড়েছিল, এখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছিল। ইলেকট্রনগুলো বেরিয়ে গিয়ে সামনে একটা সংগ্রাহক প্লেট ছিল, সেটা হচ্ছে সি। এই সংগ্রাহক প্লেটকে ঋণাত্মক বিভবে রাখতে হয়েছিল, কারণ ঋণাত্মক বিভবে রাখলেই এখান থেকে নির্গত ইলেকট্রনকে ঋণাত্মককে বিকর্ষণ করবে। এমন একটা বিভবে রেখেছিলাম, সেটা হচ্ছে ভিনট, যেখানে এখানকার থেকে নির্গত ইলেকট্রন আর এখানে যে উপস্থিত ঋণাত্মক বিভব পরস্পর, এখানকার ঋণাত্মক বিভব এবং এখানকার ঋণাত্মক বিভব পরস্পর সমান হবে এবং তারা সমভাবে বিকর্ষণ করবে, এখান থেকে ইলেকট্রনকে ওখানে যেতে দিবে না। তার মানে আমরা এটাই বলতে পারি
যখন ফটো ক্যাথোড থেকে নির্গত ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে বা একটা নির্দিষ্ট গতিশক্তি নিয়ে সংগ্রাহক প্লেটের দিকে এগিয়ে যাচ্ছিল, যখন সংগ্রাহক প্লেটের বিভব নিবৃত্তি বিভবের সাথে সমান হয়ে গেল, তখন ইলেকট্রনগুলো আর যেতে পারলো না। মানে ইলেকট্রনগুলোর ম্যাক্সিমাম গতিশক্তি যেটা ছিল সেটা কি করলো, হ্রাস হয়ে গেল, কমে গেল। তার জন্য আর সংগ্রাহক প্লেটে যেতে পারছে না। গতিশক্তি যদি থাকতো তাহলে তো সংগ্রাহক প্লেটে চলে যেত, কিন্তু যখনই এই সংগ্রাহক প্লেটকে নিবৃত্তি বিভব V0 রেখে দিয়েছি, তখন এখান থেকে ইলেকট্রনগুলো বা সর্বশক্তি সম্পন্ন বা সর্বোচ্চ গতিবেগ বা গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো আর সংগ্রাহক প্লেটে পৌঁছাতে পারে না। কেন পারে না? কারণ ইলেকট্রনগুলোর গতিশক্তিকে হ্রাস করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে পরস্পর বিকর্ষণ করে। তাহলে আমরা বলতে পারি যে নির্গত ইলেকট্রন বা ফটো ইলেকট্রনগুলোর যে গতিশক্তি সেটা হচ্ছে কত স্যার, হাফ mv তার স্কোয়ার। কারণ ফটো ক্যাথোড থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হয় তাদের যে মাস, সেই মাসটা হচ্ছে কত, m। নির্গত ইলেকট্রনগুলোর ম্যাক্সিমাম ভেলোসিটি সেটা হচ্ছে কত, vmax, বা vmax আমরা বলে দিতে পারি হাফ mv ম্যাক্স, হাফ mv ম্যাক্স। এই নির্গত ইলেকট্রনগুলোর গতিশক্তি কি হচ্ছে, হ্রাস হয়ে যাচ্ছে। কেন হ্রাস হচ্ছে? কারণ তার সামনে রাখা হয়েছে কাকে, সংগ্রাহক প্লেটকে ঋণাত্মক বিভবে বা নিবৃত্তি বিভবে। তাহলে আমরা বলতে পারছি যখনই এই সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন বা সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ফটো ইলেকট্রনগুলো নিবৃত্তি বিভব V0 এর সাথে যখন সমান হয়ে যাচ্ছে, এদের গতিশক্তিটা, এরা যে বেরিয়ে যাচ্ছে, এদের যে গতিশক্তি যখন এর সাথে সমান হয়ে যাচ্ছে, এও তো মাইনাস এও মাইনাস, তখন এরা পরস্পরকে এক জায়গা থেকে আর অন্য জায়গায় যেতে দিচ্ছে না, অর্থাৎ গতিশক্তিটাকে হ্রাস করছে। যখনই এই সর্বাধিক গতিশক্তি যখন V0 এর সাথে সমান হয়ে যাচ্ছে, তখন গতিশক্তির কি হচ্ছে, এই যে ফটো ক্যাথোড থেকে নির্গত ইলেকট্রনগুলোর গতিশক্তি কি হচ্ছে, হ্রাস হয়ে যাচ্ছে। আমরা জানি যে গতিশক্তির হ্রাস বা কোনো ইলেকট্রন কোনো একটা বিভবকে অতিক্রম করতে গিয়ে তার গতিশক্তির হ্রাস বা বৃদ্ধি, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি বলতেই পারি যে V0 সমানে আমি তাহলে কি লিখতে পারি, EV0, সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট। কারণ এই V0 কি করছে, এই ইলেকট্রনগুলোর গতিশক্তিকে হ্রাস করছে। কতটা পরিমাণ হ্রাস করে না, তো বলছে EV0 পরিমাণ হ্রাস করবে, যেটা ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করা হয়। তাহলে EV0 পরিমাণ হ্রাস করবে। তাহলে আমি লিখতেই পারি যে হাফ mv ম্যাক্স তার স্কোয়ার, Vmax তার স্কোয়ার সমানই তাহলে কত হচ্ছে স্যার, EV0। EV0 তাহলে এখান থেকে তুমি লিখতেই পারো যে mv ম্যাক্স তার স্কোয়ার সমান তাহলে কত হচ্ছে 2EV0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে Vmax তার স্কোয়ার সমান তাহলে কি লিখতে পারি, 2EV0 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে স্যার m। তাহলে Vmax সমান তাহলে কত, Vmax সমান তাহলে আমি লিখতে পারি √2EV0 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 2EV0 ডিভাইডেড বাই m। এটাই হচ্ছে আমাদের কি, তাহলে Vmax সমান 2EV0 বাই m, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের নিবৃত্তি বিভব। এই mটা হচ্ছে ফটো ইলেকট্রনের যে মাস, আর এই ইটা হচ্ছে কি, তাহলে ফটো ইলেকট্রন, আর এই ভিটাই হচ্ছে Vmaxটাই হচ্ছে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ। আমাদের পরীক্ষা আছে যে ফটো ক্যাথোড থেকে নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বা সর্বাধিক গতিবেগের সাথে নিবৃত্তি বিভব V0 এর মধ্যে সম্পর্কটি লিখো। আগে MCQ অনেকবার আসতো পরীক্ষায়, এবং এটা 2 মার্কসের প্রমাণেও দিয়ে দেই। তাহলে আমরা বলে দিব যে Vmax সমান √2EV0 বাই m। তাহলে জেনে রাখবো যে ফটো ইলেকট্রনের যে গতিশক্তি, Emax বা গতিশক্তিকে আমরা এটা লিখতে পারি যে Emax, অ্যাকচুয়ালি Emax সমানিত হয় হাফ mv ম্যাক্স তার স্কোয়ার, না হাফ mv ম্যাক্স তার স্কোয়ার। তার মানে কি হাফ mv ম্যাক্স তার স্কোয়ারটাই হলো কার সাথে সমান, EV0। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে Emax সমান তাহলে কত লেখা যায়, EV0। এই সম্পর্কগুলো একটু করে মাথায় রাখবো, কারণ এই সম্পর্কগুলো কাজে লাগিয়ে আমাদের কিন্তু ম্যাথ সলিউশন করতে হবে। তাই আমরা সম্পর্কগুলো মাথায় রাখবো যে Emax EV0, Emax সমানই কত হচ্ছে তাহলে EV0, অর্থাৎ সর্বোচ্চ গতিশক্তি ও নিবৃত্তি বিভবের মধ্যে যে সম্পর্কের যে ইকুয়েশন, সেগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করবো। এগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন সলিউশন করতে হয়, এবং আমি তোমাদের অবশ্যই 2-1টা কোশ্চেন কিন্তু দেখাবো কিভাবে হয়। এখানে মাথায় আসবে একটা প্রশ্ন যে স্যার Vmax সমান স্কোয়ার সমান যদি এটা হয়, তাহলে Vmax সমান প্লাস মাইনাস হলো না কেন? কারণ আমরা জানি এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি কখনো ঋণাত্মক হতে পারে না। তাই আমরা লিখেছি তার পজিটিভ ভ্যালু, অর্থাৎ তার পজিটিভ মানটাকে কিন্তু আমরা লিখেছি। তাহলে আমাদের যে রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রন অ্যান্ড যে স্টপিং
স্টপিং যে পোটেনশিয়াল সেটা আমাদের কমপ্লিট, এবং এখান থেকে আমরা কিছু ছোটোখাটো ম্যাথ দেখাই, দু একটা এক্সাম্পল, তারপরে আমরা অবশ্যই পরবর্তী টপিক্সের দিকে আমরা একটু এগিয়ে যাব। তাহলে দেখো একটা কোয়েশ্চেন দিচ্ছে তোমাদের ছায়ার বইয়েরই কোয়েশ্চেন, সেটা ওরা বলছে কোনো একবর্ণী আলোর জন্য একটি ধাতু পৃষ্ঠের আলোক তড়িৎ নিবৃত্তি বিভব, মানে একবর্ণী আলো পড়ছে তার জন্য নিবৃত্তি বিভব এর মান কত বলেছে 4 ভোল্ট। কোয়েশ্চেনটা দিচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ায় কোনো ফটো ক্যাথোডের উপর, আলোক তড়িৎ ক্রিয়ায় যে ফটো ক্যাথোড তার উপর যে একবর্ণী আলো পড়ছে তার জন্য যে নিবৃত্তি বিভব মানে এই সংগ্রাহক প্লেটের বিভব সেটা কত বলেছে, V0 সমান হচ্ছে বলো 4 ভোল্ট, এটা বলে দিয়েছে। তারপরে ওরা বলছে ফটো ইলেকট্রনগুলির সর্বোচ্চ গতিশক্তি কত হবে। দেখো এখানে কোয়েশ্চেন দেখো, ওরা বলে দিয়েছে ফটো ইলেকট্রনগুলোর সর্বোচ্চ গতিশক্তি কত, তার মানে ইম্যাক্স এর মান, ইম্যাক্স মানে হচ্ছে পুরো হাফ এমভি ম্যাক্স এর মানটা। তোমাকে মাথায় রাখতে হবে কখন কোন সূত্র লাগবে। যদি কোয়েশ্চেন পড়তে 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 যদি আমরা দেখতে পাই যে নিবৃত্তি বিভব V0 এর কথা বলছে এবং সর্বোচ্চ গতিশক্তির কথা বলছে বা ইম্যাক্সের কথা বলছে, চোখ বন্ধ করে আমরা ইম্যাক্স সমান হচ্ছে EV0 এর সূত্র লাগিয়ে দেবো। বা যদি আমরা কোনো কোয়েশ্চেন পড়তে পড়তে যদি এরকম দেখতে পাই যে ফটো ক্যাথোড থেকে বা কোনো একটা ফটো ক্যাথোডে একবর্ণী আলোকে ফেলা হলো, এর ফলে ফটো ক্যাথোড থেকে নির্গত ইলেকট্রনের আমরা তো জানি যে আধান কত 1.6 × 10⁻19, এটা বলবে না হয়তো, তার মাসও বলবে না, তাই এটুকু বলে দিতে পারে যে একবর্ণী আলো ফেলা হলো, এর ফলে ওখান থেকে নির্গত ইলেকট্রনের ভেলোসিটি এত মিটার/সেকেন্ড বলে দিল, দিয়ে তোমাকে বলবে নিবৃত্তি বিভব বার করো। তাহলে আমরা সোজা সূত্র লাগাবো হাফ এমভি ম্যাক্স তার স্কোয়ার ইকুয়ালস টু EV0। অর্থাৎ আমি দেখব যদি আমার কোয়েশ্চেন পড়ার পর যদি V0 মানে নিবৃত্তি বিভব, যদি E এবং M এই সমস্ত ডাটাগুলো যদি পাই তাহলে আমরা লিখবো হাফ এমভি ম্যাক্স স্কোয়ার ইকুয়ালস টু EV0। এবং যদি এইগুলো না বলে ডিরেক্টলি বলে দেয় গতিশক্তি, তাহলে পুরো হাফ এমভি ম্যাক্স স্কোয়ারের মান বলছে বা ইম্যাক্স এর মান বলছে, তার মানে ইম্যাক্স সমান তাহলে কত হচ্ছে EV0। ওরা বলে দিয়েছে এখানে একবর্ণী আলো ফেললাম, এর জন্য নিবৃত্তি বিভব বা সংগ্রাহক প্লেটের বিভবের মান বলে দিয়েছে কত 4 ভোল্ট। তাহলে সর্বোচ্চ গতিশক্তি কত হচ্ছে মানে ইম্যাক্স এর মান জানতে চাইছি। ইম্যাক্স ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে আমরা জানি স্যার EV0, V0 এর মান তো 4 ভোল্ট, তাহলে কত হবে 4 EV। এটা হলো অ্যান্সার, হয়ে গেল। কি কোয়েশ্চেন আছে, হাওয়া হয়ে যাবে সব কোয়েশ্চেন হাওয়া হয়ে যাবে, তাবা হয়ে যাবে। দেখো তার পরবর্তী এটা 1 নম্বর কোয়েশ্চেন আমাদের সলিউশন ম্যাথ হয়ে গেল। এই টাইপসেরই ম্যাথ থাকবে, বেশি কিছু যে ডিফিকাল্ট এমন কিছু ভারী আসবে এটা নয়। ফিজিক্স আগুন লাগিয়ে দাও, ফিজিক্সকে ভয় নয়, জলের মতো সোজা করে দাও। হ্যাঁ, তারপরে দেখো দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আমাদের রয়েছে সেটা হয়েছে দেখো যে আপতিত আলোর দুটি ভিন্ন কম্পাঙ্কের জন্য, মানে এখানে যে এবার আলোটা পড়ছে 2 নম্বর কোয়েশ্চেন, 1 নম্বর হয়ে গেল আমাদের। 2 নম্বর কোয়েশ্চেনটা বলছে ওরা এখানে আপতিত আলো যেটা পড়ছে ফটো ক্যাথোডে ভিন্ন ভিন্ন কম্পাঙ্ক, দুটো ভিন্ন কম্পাঙ্কের আলো ফেলা হয়েছে, দুটো আলো ফেলেছে যাদের কম্পাঙ্ক আলাদা আলাদা জন্য ধাতু পৃষ্ঠের নিবৃত্তি বিভবের অনুপাত 1:4। মানে একটা আলোর কম্পাঙ্কের আমরা জানি যখন ভিন্ন কম্পাঙ্কের আলো ফেলবে তখন নিবৃত্তি বিভবের মান চেঞ্জ হয়ে যাবে, কিছুক্ষণ আগে আমি বললাম। তাহলে নিবৃত্তি বিভব একটাকে বলছি V0 আর একটাকে বলছি কত যে V0 তার ড্যাশ, এদের অনুপাতটা বলেছে কত, তাহলে V0 ডিভাইডেড বাই V0 তার ড্যাশ সমান ওরা অনুপাতটা বলেছে কত 1:4, মানে হচ্ছে 1/4। মানে বলছে যে এই ফটো ক্যাথোডে ভিন্ন কম্পাঙ্কের দুটি আলো ফেলেছি, ভিন্ন কম্পাঙ্কের দুটি আলো, একটার হচ্ছে কত V0 আর একটার হচ্ছে V0 ড্যাশ নিবৃত্তি বিভব। তো ভিন্ন কম্পাঙ্কের আলো ফেলার দরুন সংগ্রাহক প্লেটের নিবৃত্তি বিভব বা নিবৃত্তি বিভবের অনুপাত ওরা বলেছে, তাহলে V0 বাই V0 ড্যাশ বা V1 বাই V2 করতে পারো তোমরা, এখানে V0 1 বা V0 2 করতে পারো। তাহলে কত বলেছে 1/4, এটা ওরা দিয়েছে কোশ্চেনে, দিয়ে বলেছে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগের অনুপাত কত হবে, মানে ফটো ইলেকট্রন তার ম্যাক্সিমাম ভেলোসিটির অনুপাত কত হবে। তাহলে দেখো তো ম্যাক্সিমাম ভেলোসিটির ইকুয়েশন এটা না, তাহলে হাফ এমভি ম্যাক্স তার স্কোয়ার বা ম্যাক্সিমাম ভেলোসিটির ইকুয়েশন এটাই বসাতে পারো যে Vmax ইকুয়ালস টু √2EV0/m। তাহলে আমি এখান থেকে লিখতে পারি তাহলে Vmax এর অনুপাত, তার মানে দুটো নিবৃত্তি বিভব মানে দুটো Vmax পাবে। এখান থেকে সূত্র কীভাবে খাটাবে দেখো, যে সমস্ত ইলেকট্রনগুলো বেরোচ্ছে, ইলেকট্রনের আধান তো কনস্ট্যান্ট, ইলেকট্রনের মাস তো কনস্ট্যান্ট, 2 তো কনস্ট্যান্ট, তাহলে এটি বাদ, এটি কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে আমরা লিখতেই পারি অ্যাপ্রক্সিমেটলি এটাকে যে Vmax সমান √, তাহলে কত লেখা যায় V0। তাহলে Vmax 1 আর Vmax 2 করে দাও, বা এটা করে দাও Vmax আর একটা হচ্ছে
ম্যাক্স তার ড্যাশ করে দাও, তাহলে এটা হয়ে যাবে ভি নট, তাহলে এটা রুটের উপরে কি হবে, তাহলে ভি নট তার ড্যাশ, তাহলে ভি ম্যাক্স বাই ভি ম্যাক্স ড্যাশ করে দাও, তাহলে আমরা লিখতেই পারি যে ভি ম্যাক্স ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে ভি ম্যাক্স তার ড্যাশ সমানই তাহলে কত হচ্ছে রুট ওভার অফ ভি নট বাই ভি নট ড্যাশ, ভি নট বাই তাহলে কত হচ্ছে ভি নট ড্যাশ, তাহলে দেখো তো ভি নট বাই ভি নট ড্যাশের মান কত হচ্ছে 1/4, তাহলে রুট ওভার অফ তাহলে কত হচ্ছে 1/4, রুটের বাইরে বেরোলে 1/2 ইকুয়ালস টু 1:2, এটা হচ্ছে অ্যান্সার, কিছুই নেই। তাহলে আমরা যে ফটো ইলেকট্রনের যে গতিশক্তি ও নিবৃত্তি বিভবের সম্পর্ক নিয়ে দুটো কোশ্চেন করালাম, এবং চ্যাপ্টার শেষে আরো অনেক কোশ্চেন করাবো এগুলো নিয়ে, যেখানে তোমাদের ডাউট থাকবে না মোটেও। পরবর্তী প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক। দেখো সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক কাকে বলা হয়? কম্পাঙ্ক হলো এক প্রকার শক্তি, এটা কার সাথে সম্পর্ক হবে? ধাতুর কার্যফল। তো প্রারম্ভ কম্পাঙ্ক বলতে দেখো আমরা কিছুক্ষণ আগে বললাম যে নিবৃত্তি বিভব বা ছেদক বিভব কাকে বলা হয়, না তো বলছে কোনো ফটো ক্যাথোডের উপর বা কোনো ফটো ক্যাথোডের সামনে সংগ্রাহক প্লেটকে যে ন্যূনতম বিভবে রাখলে আলোক তড়িৎ ক্রিয়া হবে না, সেটাকে বলা হয় নিবৃত্তি বিভব। তো সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক, যেটাকে আমরা ইংরেজিতে বলি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, SHOLD, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা অনেক সময় কি করে কাট অফ ফ্রিকোয়েন্সি বলা হয়। তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি বলা হয়, বা যেটাকে আমরা প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক বলা হয়। তাহলে আমরা কিছুক্ষণ আগে একটা ছবি এঁকেছিলাম স্যার এরকম, তো এই যে ধাতব প্লেট বা যে ফটো ক্যাথোড, তার উপর যে আমরা আলো ফেলেছিলাম, এখান থেকে যে ইলেকট্রনগুলো বেরিয়ে গেছিল, তো যে ন্যূনতম কম্পাঙ্কের আলো ফেললে এখান থেকে ইলেকট্রন বেরোবে বা নির্গত হবে বা আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে, সেই ন্যূনতম কম্পাঙ্ককে বলা হয় সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক। দেখো আমি দেখলাম যে এখান থেকে নির্গত ইলেকট্রন বা সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে না। আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর বলতে অ্যাকচুয়ালি এখানে কি হয় যে যতটুকু ন্যূনতম কম্পাঙ্ক মানে হচ্ছে শক্তি, কারণ আমরা জানি একটা ধাতব প্লেট থেকে ফটো ইলেকট্রনকে বের করতে গিয়ে এখানে ইলেকট্রনগুলোকে একটা ন্যূনতম শক্তি অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? যেটা কার্য অপেক্ষক নামে পরিচিত। অর্থাৎ যে কোনো ধাতব প্লেট থেকে, আমি আগেও বলে এসেছি যে ধাতব প্লেট থেকে ইলেকট্রনগুলোকে বের করার জন্য ইলেকট্রনগুলোকে বের করতে গেলে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হয় কার্য অপেক্ষক। তো আমরা তো জানি স্যার কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্ক মানে কি সূচনা করবে, কাকে সূচনা করবে? আলোক তড়িৎ ক্রিয়াকে সূচনা করবে বা ফটো ইলেকট্রিক ইফেক্টকে সূচনা করবে মানে ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে শুরু করবে, কাজটাকে শুরু করবে। এই কাজটাকে শুরু করতে গেলে এখান থেকে ইলেকট্রনকে বেরোতে গেলে বা বের করতে গেলে একটা শক্তি লাগে, সেই শক্তিটা কে বলা হয় কার্য অপেক্ষক বা ন্যূনতম শক্তিটাকে। তাহলে এই শক্তি, আর এখানে বলা হয় সূচনা কম্পাঙ্ক, হেডিংটা দেখবে, তাহলে এখান থেকে সংজ্ঞা ক্লিয়ার হবে। সূচনা করার জন্য যে কম্পাঙ্ক, তার মানে কম্পাঙ্ক তো এক প্রকার শক্তি, তাহলে আমরা বলবো যে আলোক তড়িৎ ক্রিয়া অর্থাৎ কোনো ধাতব পৃষ্ঠের উপর বা কোনো ফটো ক্যাথোডের উপর যে ন্যূনতম কম্পাঙ্কের আলো পড়লে, যেমন ওখানে বলতাম যে ন্যূনতম শক্তির আলো পড়লে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয়, তাকে বলা হয় কার্য অপেক্ষক। বা যে ন্যূনতম শক্তি অর্জন করলে ধাতব পৃষ্ঠে উপস্থিত ইলেকট্রনগুলো যে ন্যূনতম শক্তি অর্জন করলে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে বা বেরিয়ে আসবে ওখান থেকে, সেটাকে বলা হয় কার্য অপেক্ষক। এখানে এটাই বলবো যে ফটো ক্যাথোডে উপস্থিত ইলেকট্রনগুলো বা সোজা কথায় যে ন্যূনতম কম্পাঙ্কের আলো ফটো ক্যাথোডে বা ধাতব পৃষ্ঠে আপতিত হলে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে, তাকেই বলা হয় সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক। তোমরা অবশ্যই নোট ডাউন করবে, আমি পয়েন্টগুলো বলছি এবং বিস্তারিত আমি বোঝাচ্ছি, তোমরা অবশ্যই ভাষাগুলো লিখে নিও, তোমরা লিখে নেবে। আমি বললাম কি যে কোনো ধাতব প্লেট বা কোনো ফটো ক্যাথোডের উপর যে মিনিমাম বা যে ন্যূনতম কম্পাঙ্কের আলো পড়লে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয়, সেই ন্যূনতম কম্পাঙ্ককে বলা হয় কি সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা জানি যে বিভিন্ন ধাতুর জন্য
কার্য অপেক্ষকের মান যেমন বিভিন্ন বিভিন্ন থাকবে, তেমনি সূচনা কম্পাঙ্কের মানও কিন্তু বিভিন্ন বিভিন্ন হবে। পরীক্ষায় একটা জায়গা থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে নিবৃত্তি বিভব বা গতিশক্তি, নিবৃত্তি বিভব বা গতিশক্তি, এই যে ফটো ইলেকট্রনের যে গতিশক্তি তার সাথে সূচনা কম্পাঙ্কের লেখচিত্র, বা ক্যারেক্টারিস্টিক্স অফ স্টপিং পোটেনশিয়াল অ্যান্ড থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এর যে লেখচিত্র। ক্যারেক্টারিস্টিক্স অফ বা বৈশিষ্ট্য লেখা অঙ্কন করতে হবে, কার মধ্যে বলছে ওরা, যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এবং কাইনেটিক এনার্জি, স্টপিং পোটেনশিয়াল বা গতিশক্তি যে কাইনেটিক এনার্জি সেটার মধ্যে আর কি। তো ক্যারেক্টারিস্টিক্স অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি FREQUENCY ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অ্যান্ড স্টপিং পোটেনশিয়াল, স্টপিং পোটেনশিয়াল দিয়েও করতে পারো, বা তুমি এখানে কাইনেটিক এনার্জি অফ স্টপিং পোটেনশিয়ালও করতে পারো, অফ স্টপিং পোটেনশিয়াল। এনজি পোটেনশিয়াল, দেখো তাহলে স্টপিং পোটেনশিয়াল মানে বলছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ স্টপিং পোটেনশিয়াল, মানে এদের মধ্যে যে বৈশিষ্ট্য লেখা অঙ্কন পরীক্ষায় 2014 সাল এবং 22 সাল এইচএসে এসছে, এইচএস 14 এবং 22 সাল দুটো সালে পরীক্ষায় এসছে, যে কোনো একটা ধাতুর বা ভিন্ন ভিন্ন ধাতুর বা সোজা কথায় ধাতুর যে সূচনা কম্পাঙ্ক ও নিবৃত্তি বিভব বা গতিশক্তির মধ্যে যে সম্পর্ক। দেখো আমি আগে তোমাকে লেখচিত্রটা অঙ্কন করি, তারপরে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই বরাবর কাজ করছে কি স্যার, এই বরাবর কাজ করছে নিবৃত্তি বিভব বা ভি নট, বা আমি বলতে পারি ইভি নট বা গতিশক্তি, তুমি এটা লিখে দিতে পারো। নিবৃত্তি বিভব বা গতিশক্তি, এটা হচ্ছে নিবৃত্তি বিভব, আর এটাই হচ্ছে সর্বাধিক গতিশক্তি বা ইম্যাক্স, সর্বাধিক গতিশক্তি ইম্যাক্স, ইম্যাক্স সমানই হচ্ছে ইভি নট, আর এটা ভি নটটা হচ্ছে কি আমাদের নিবৃত্তি বিভব। আর এই দিক বরাবর কাজ করবে কি কম্পাঙ্ক বা নিউ কম্পাঙ্ক। আমি ভিন্ন ভিন্ন ধাতুর জন্য অঙ্কন করলাম, এটা একটা ধাতু, এটা একটা ধাতু দিলাম, এটা একটা ধাতু দিলাম, তিনটা ভিন্ন ভিন্ন ধাতু নিলাম। একটাকে দিলাম আমি সোডিয়াম, একটাকে দিলাম আমি জিঙ্ক, একটাকে দিলাম আমি প্লাটিনাম, ভিন্ন ভিন্ন ধাতু নিলাম, যাদের ক্ষেত্রে আমি তোমাকে দেখাবো যে সূচনা কম্পাঙ্ক কি। আমরা জানি, দেখো যে তোমাকে এখানে বলেছে যে বৈশিষ্ট্য লেখ অঙ্কন করো, কার মধ্যে না, তো বলছে নিবৃত্তি বিভব বা গতিশক্তি তার সাথে সূচনা কম্পাঙ্ক বা কম্পাঙ্কের মধ্যে আমাকে লেখচিত্র দেখাতে হবে। আমরা জানি, দেখো যে ইম্যাক্স সমান হচ্ছে ইভি নট, এই যে ইকুয়েশনে ভি নট কিন্তু কনস্ট্যান্ট নয়, মানে ইম্যাক্স ও ভি নট কনস্ট্যান্ট নয়, এরা ধ্রুবক নয়, এরা পরিবর্তনশীল। ধাতু চেঞ্জ হলে এরা পরিবর্তন হবে। একটা নির্দিষ্ট ধাতুর জন্য এরা কিন্তু ফিক্সড। যদি একটা নির্দিষ্ট ধাতুর উপর একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যদি পড়ে, তাহলে এদের মান কিন্তু পরিবর্তন হবে না। কিন্তু যদি ধাতু চেঞ্জ হয়ে যায়, ধাতু যদি চেঞ্জ হয়ে যায় বা যে আলোটা পড়ছে তার যদি কম্পাঙ্ক পরিবর্তন হয়, তাহলে এরাও কিন্তু পরিবর্তনশীল। তাহলে তুমি দেখো এখানে ধাতু চেঞ্জ হয়েছে, সোডিয়াম রয়েছে, জিঙ্ক রয়েছে, প্লাটিনাম রয়েছে, তাহলে ভিন্ন ভিন্ন ধাতুর জন্য তাহলে ইম্যাক্সের মানও পরিবর্তনশীল, ভি নটের মানও পরিবর্তনশীল বা নিবৃত্তি বিভবের মানও পরিবর্তনশীল। তুমি একটা গ্রাফকে আমি বুঝাচ্ছি, বাকিগুলো তুমি নিজেই বুঝে যাবে। তুমি এখানে দেখো, যদি আমি এই পয়েন্টটাকে বিবেচনা করি, যদি এই পয়েন্টটাকে বিবেচনা করি, তাহলে দেখো কম্পাঙ্কের মান যা আছে, এখানে নিবৃত্তি বিভব বা গতিশক্তির মান যা আছে, যদি আমি এই পয়েন্টটাকে বিবেচনা করি, তাহলে তুমি দেখো যে এক্ষেত্রে কম্পাঙ্কের মান কমে এসছে, গতিশক্তির মান বা নিবৃত্তি বিভবের মান কমে এসছে। এই পয়েন্টটা যদি মনে করি, তাহলে দেখো গতিশক্তির মান কমে এসছে এবং কম্পাঙ্কের মানও কমে এসছে। যদি আমি এই পয়েন্টটাকে বিবেচনা করি, তাহলে দেখো যে গতিশক্তির মানও কমে এসছে, কম্পাঙ্কের মানও কমে এসছে। যদি আমরা এই পয়েন্টটাকে বিবেচনা করি, যদি এই পয়েন্টটাকে বিবেচনা করি, তাহলে দেখো কম্পাঙ্ক কমে একটা নির্দিষ্ট জায়গায় এসছে, কিন্তু শূন্য হয়নি। এখানে আসলে কম্পাঙ্ক শূন্য হতো, এখানে এসছে মানে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, কিন্তু গতিশক্তি কি হয়েছে দেখো, গতিশক্তি নামতে নামতে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে চলে এসছে এই পজিশনে। তার মানে এই কম্পাঙ্কের অক্ষের উপর গতিশক্তির মান বা নিবৃত্তি বিভবের মান কি হয়েছে, জিরো হয়েছে। কিন্তু কম্পাঙ্ক কি এই লেখচিত্রের জন্য জিরো হয়েছে?
আমি একটা ধাতুর জন্য দেখাচ্ছি, তারপরে তোমার জিঙ্ক ধাতু আছে, প্লাটিনাম ধাতু আছে, এরকম অসংখ্য ধাতু আছে, প্রত্যেকটা ধাতুর একটা আলাদা আলাদা মান রয়েছে। তাহলে আমি দেখতে পেলাম যে যত ধীরে 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 আমি যত ধীরে ধীরে নামছি, গ্রাফ আমাকে শো করছে যে গতিশক্তির মান কমতে 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 এক সময় গতিশক্তি কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে এই পজিশনে, এই অক্ষ বরাবর। অর্থাৎ এই অক্ষ বরাবর সবসময় গতিশক্তির মান কত, জিরো। এই অক্ষ বরাবর গতিশক্তির মান বৃদ্ধি। তাহলে দেখতে পেলাম যে এমন একটা জায়গায় এসছে গতিশক্তি বা নিবৃত্তি বিভব জিরো হয়েছে, কিন্তু কম্পাঙ্ক জিরো হয়নি। কম্পাঙ্ক একটা নির্দিষ্ট কম্পাঙ্ক রয়েছে, কিন্তু সেটা ন্যূনতম। সেটা কি রয়েছে, ন্যূনতম। তাহলে আমি এই কম্পাঙ্কটাকে বললাম স্যার নিউ নট। এই ধাতুর ক্ষেত্রে এই কম্পাঙ্কটাকে বললাম আমি নিউ নট। এই ধাতুর ক্ষেত্রে এই কম্পাঙ্কটাকে বললাম আমি নিউ নট। তার মানে যে যখন আমি এই পয়েন্টগুলোতে চলে এসেছি, যখন আমি এই পয়েন্টগুলোতে চলে এসেছি, যখন আমি এই পয়েন্টগুলোতে চলে এসেছি, তখন দেখো গতিশক্তি জিরো, বাট কম্পাঙ্ক কিন্তু জিরো নয়। কম্পাঙ্ক যখন কমতে 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 যখন এখানে আসবে তখন জিরো হবে। তাহলে আমি দেখতে পেলাম যে একটা মিনিমাম কম্পাঙ্ক থাকছে প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে, যেখানে গতিশক্তির মান কি হচ্ছে, জিরো হচ্ছে। সেই মিনিমাম কম্পাঙ্কে যখন গতিশক্তি জিরো হয়ে গেল, মানে এই যে ফটোক্যাথোড থেকে নির্গত ইলেকট্রনগুলো আর সংগ্রাহক প্লেটে যেতে পারলো না, মানে আলোক তড়িৎ ক্রিয়া শূন্য হয়ে গেল, সেটাকে বলা হয় সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বলছে যে ভিন্ন ভিন্ন ধাতুর ক্ষেত্রে বা যে কোনো ধাতুর ক্ষেত্রে বা কোনো একটা নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে যে ন্যূনতম কম্পাঙ্কের নিচে যদি আলো পড়ে যায়, ন্যূনতম কম্পাঙ্ক যে নিউ নট, এর নিচে যদি আলোকরশ্মি পড়ে এই কম্পাঙ্কের চাইতে কম, তাহলে ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনগুলো নিঃসৃত হবে না বা আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না। তাহলে সেই ন্যূনতম কম্পাঙ্ককে বলা হয় যে আমাদের সূচনা কম্পাঙ্ক। বা এটা আমি বলতে পারি, এভাবেও লিখতে পারি বা কেউ লিখতে পারো যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোনো ধাতুর ওপর পড়লে বা কোনো ধাতব পৃষ্ঠের উপর পড়লে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে। মানে এতটুকু কম্পাঙ্কের আলোগুলো যদি পড়ে তার আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে। সেই ন্যূনতম কম্পাঙ্ককে বলা হয় সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি। তোমরা অবশ্যই এগুলোকে নোট ডাউন করে লিখে নেবে। এই গ্রাফটা 2014 সাল এবং আমাদের 22 সালে পরীক্ষায় দিয়েছিল এইচএস। তোমাকে কোয়েশ্চেন এভাবে দেবে যে নিবৃত্তি বিভব বা গতিশক্তির সাথে সূচনা কম্পাঙ্কের লেখচিত্র অঙ্কন করো। এইভাবে লেখচিত্র অঙ্কন করবে, একেবারে ফুল নাম্বার তোমরা অ্যাকসেপ্ট করতে পারবে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। পুরোটাকে তোমরা স্ক্রিনশট করে নাও এবং পরবর্তী টপিক্সের দিকে আমরা এগিয়ে যাব। নেক্সট যে টপিক্সটা আমাদের সেটা হচ্ছে, তাহলে দেখো যদি এখানে সূচনা কম্পাঙ্কের মান একটু দেখো, যে সূচনা কম্পাঙ্কের মান যদি ধীরে ধীরে বাড়তে থাকে, যত বাড়বে গতিশক্তির মান তত কি হবে, বাড়বে। তার মানে ফটো ইলেকট্রনের গতিশক্তি যদি বৃদ্ধি পায় তাহলে আলোক তড়িৎ ক্রিয়ার মান বেশি পরিমাণে বাড়বে, অর্থাৎ আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বেশি পাবো। তার জন্য আমরা দেখেছি যে একবর্ণী আলোর তুলনায় যদি আমরা ইউভি রেজকে যদি ফেলা হয়, তাহলে ইউভি রেজের কি হয়, কম্পাঙ্ক সবচাইতে বেশি থাকে। কম্পাঙ্ক কি থাকে, সবচাইতে বেশি থাকে। এর ফলে ওখান থেকে নির্গত ফটো ইলেকট্রনের গতিশক্তি বেশি থাকে। আর ফটো ইলেকট্রনের গতিশক্তি যত বেশি হবে, ফটো ইলেকট্রনের গতিশক্তি যত বেশি হবে, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা তত বেশি পাবো। তার জন্য আমরা রাস্তার পাশে যে সমস্ত লাইট পোস্টগুলো থাকে সেগুলোর উপরে যে সোলার প্যানেল, যে বোর্ড, সে যে ধাতব প্লেট, তার উপরে কি হয়, সূর্যরশ্মি পড়ে, আলোক রশ্মি পড়ে, অর্থাৎ ওটা ইউভি রেজের কি হয়, যে তার কম্পাঙ্ক অনেক বেশি, তার জন্য সেখান থেকে ফটো ইলেকট্রিক ইফেক্ট বেশি ঘটে, কারেন্ট বেশি হয়, বাল্ব বেশি উজ্জ্বলভাবে জ্বলে। তার জন্য জেনে রাখবে, সোজা কথায় বেশি কম্পাঙ্কের আলো যত আমরা ব্যবহার করতে পারবো, ফটো ইলেকট্রিক ইফেক্ট তত বেশি ঘটবে, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা তত বেশি পাবো, এবং এর ক্ষেত্রে আমাদের কি হবে, যে লাইট বেশি উজ্জ্বলভাবে কিন্তু জ্বলবে। দেখো আমরা নেক্সট তারপরে যে টপিকস রয়েছে, খুব ভালো একটা জায়গা, অর্থাৎ এখানকার 4 মার্কস যে উঠে, সেই 4 মার্কসটা থিওরিটিক্যালভাবে কিন্তু আসে বা ম্যাথামেটিক্যালও আসে, কিন্তু খুব ইজিলিভাবে পাওয়া যায়। তোমরা ঠিকভাবে যদি পড়তে থাকো তাহলে দেখবে যে নাম্বার থামতে পারবে না কেউ, ফুল এই ইউনিট থেকে তোমরা নাম্বারটা কিন্তু পেয়ে যাবে। নেক্সট হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার যে বৈশিষ্ট্য, আলোক তড়িৎ ক্রিয়ার যে বৈশিষ্ট্য বা ফটো ইলেকট্রিক ইফেক্টের যে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স of photoelectric effect।
তাহলে বলছে যে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে বৈশিষ্ট্য পরীক্ষায় কিন্তু সম্ভবত 2024 এসেছিল, সঠিক আমার মনে আসছে না বা স্মরণে হচ্ছে না, তোমরা দেখে নিও একটু, ভালো কোশ্চেন। যে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে বৈশিষ্ট্যগুলো পরীক্ষার জন্য একটু কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য আমরা 2 মার্কসের জন্য পরীক্ষায় আসে, 2 মার্কসের আসলে আমরা তিনটা লিখবো, আর যদি 3 মার্কসের আসে তাহলে আমরা একটু 4টা লেখার চেষ্টা করব। আমি তবে 2 মার্কসই আসে বেশি। 1 নম্বর বৈশিষ্ট্য দিয়ে দেখো, আলোক তড়িৎ ক্রিয়ায় যখন আলোক তড়িৎ ক্রিয়া ঘটে, অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া ঘটছে মানে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা পাবো। এই আলোক তড়িৎ প্রবাহ মাত্রা কি করে? আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে। আপতিত আলোর কার উপর নির্ভর করে? কথাগুলো খুব ভালো করে শুনবে। তার মানে বৈশিষ্ট্য নাম্বার 1, যে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বা ফটো ইলেকট্রিক কারেন্ট বা আলোক তড়িৎ ক্রিয়ার যে ঘটনায় ফটো ইলেকট্রিক কারেন্ট আপতিত আলোর তীব্রতার সাথে সমানুপাতিক। আপতিত আলোর তীব্রতা বা ইন্টেন্সিটির সাথে কি হচ্ছে? সমানুপাতিক হচ্ছে। আপতিত আলোর তীব্রতা যত বেশি বাড়বে ফটো ইলেকট্রিক কারেন্ট তত বেশি হবে। কেন? কারণটা দেখো, আমি যে ব্যাখ্যাগুলো বলবো এটা তোমাদের ছায়ার বইয়ে বা এটা তোমাদের সাতটার বইয়ে বা এই সমস্ত বইগুলোতে কিন্তু নেই। তোমরা এগুলোকে শুনে তোমরা কিন্তু ভালোভাবে খাতায় নোট ডাউন করে নিও। এতগুলো ব্যাখ্যা ডিটেলে কিন্তু তোমাদের ছায়ার বই বা কোনো বইয়ে কিন্তু এভাবে ঠিকভাবে দেওয়া নেই 12 সেশনে। এটা আমাদের ছিল ফটো ক্যাথোড, এটা ছিল আমাদের সংগ্রাহক প্লেট সি, এটা হচ্ছে আমাদের ফটো ক্যাথোড। ফটো ক্যাথোড তো বলছে ফটো ক্যাথোডে যখন আলোক রশ্মিকে ফেলা হলো তখন এখান থেকে, বাকি আমি সম্পূর্ণ ছবিটা দিচ্ছি না, নিচে একটা কোষ ছিল, কারণ ফটো ইলেকট্রিক ইফেক্টের যে সিম্বল সার্কিট সেটা একটা কোষ থাকবে, ব্যাটারি থাকবে। আলো যখনই পড়লো তখন এখান থেকে কিন্তু ইলেকট্রনগুলো নিঃসৃত হয়ে সংগ্রাহক প্লেটের দিকে যাচ্ছে। দেখো, যখন সংগ্রাহক প্লেটের দিকে যখন ইলেকট্রনগুলো যখন যাচ্ছে, এই যাওয়ার সময় আমি বললাম যে ফটো ইলেকট্রন যখন ইলেকট্রনগুলো যাচ্ছে তখন এই যে নেগেটিভ থেকে পজিটিভ দিকে ইলেকট্রন যাবে, অর্থাৎ একটা প্রবাহ পাবো ইলেকট্রনের যে প্রবাহ সেটাকে বলা হয় ফটো ইলেকট্রিক কারেন্ট। তো ম্যাটারটা দেখো, এই ফটো ইলেকট্রিক কারেন্ট আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করবে। কেন? আপতিত আলোর তীব্রতা যত বেশি হবে এখান থেকে ইলেকট্রন তত বেশি নির্গত হবে। আপতিত আলোর তীব্রতা যত বেশি হবে, মানে আমরা জানি, দেখো, আপতিত আলোর তীব্রতা যত বেশি হবে তখন ওই আলোতে ফোটন কণার পরিমাণ বাড়বে। ফোটন কণার পরিমাণ বাড়বে, ভালো করে বুঝবে কিন্তু। ফোটন জিনিসটা কি সেটা নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাস আলোচনা করব। ফোটন বলতে যে সমস্ত আলোর বিকিরণের কণাগুলো, মানে ফোটন হচ্ছে একটা বিকিরণের কণা, অর্থাৎ আলোক রশ্মি এক প্রকার বিকিরণ। সে যখন আসছে, এই যে বিকিরণ যখন কোনো, এই যে আলোক রশ্মি মানে কি, বিকিরণগুলো যখন পড়ছে, এই বিকিরণগুলো অসংখ্য কণার স্রোত, এই অসংখ্য কণার স্রোতগুলো পড়ে এখান থেকে ফটো ইলেকট্রন বের করছে। অর্থাৎ ফটো ইলেকট্রনকে বের করতে গিয়ে যে কণাগুলো দায়ী, যারা বের করছে তারা হলো ফোটন। তো বলছে আলোর তীব্রতা যদি বেশি হয়, ইন্টেন্সিটি যদি বেশি হয়, তাহলে ফোটন কণার মান বাড়ে, সংখ্যা বেড়ে যায়। মান বলতে সংখ্যা বাড়ে। তীব্রতা একটু কম থাকে তাহলে 10টা যদি ফোটন কণা আসে, তাহলে তীব্রতা যদি আরো একটু বেশি হয় তাহলে 100টা আসবে, আরো বেশি হলে কোটিটা আসবে। অর্থাৎ যদি বেশি তীব্রতার আলো, মানে ম্যাক্সিমাম হাই ইন্টেন্সিটির আলো যদি ফটো ক্যাথোডে পড়ে, তাহলে এখান থেকে কি করবে? বেশি পরিমাণ ইলেকট্রন নিশ্চিত হবে। ইলেকট্রন বেশি নিশ্চিত হবে, কিন্তু ইলেকট্রনের গতিবেগ বাড়বে না, সংখ্যাই বেশি বের করবে। আর ইলেকট্রন এখান থেকে, অর্থাৎ ফটো ক্যাথোড থেকে যত বেশি ইলেকট্রন বেরোবে তত বেশি ইলেকট্রনের স্রোত তৈরি হবে, অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে এবং ফটো ইলেকট্রিক কারেন্টের মান বাড়বে। তার মানে জেনে রাখবে যে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে বৈশিষ্ট্যের আন্ডারে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফটো ইলেকট্রিক কারেন্ট আপতিত আলোর তীব্রতার সাথে সমানুপাতিক, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট যে ঘটনায় ফটো ইলেকট্রনের যে গতিশক্তি, ফটো ইলেকট্রনের বেগ বা গতিশক্তি, এটা কখনো আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে কার উপর? আপতিত আলোর কম্পাঙ্কের উপর। কেন নির্ভর করে এটা নিয়ে আমরা বিস্তারিত আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণে কিন্তু আলোচনা করব। তবে এইটুকু জেনে রাখো যে এখান থেকে যে ফটো ইলেকট্রনগুলো বেরোয় তার জন্য আইনস্টাইনের একটা ইকুয়েশন পাওয়া যাবে, সেটা হচ্ছে h নিউ সমান তাহলে কত হচ্ছে w প্লাস অফ তাহলে কত হচ্ছে আমাদের E max। এটা নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করব, খুব ইজিলি জায়গা আছে। তার মানে এই ডাব্লুটা হচ্ছে কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক বলতে এই ফটো ক্যাথোড থেকে নির্গত ইলেকট্রনগুলোর জন্য অর্জিত শক্তি।
ইম্যাক্সটা হচ্ছে কি, এখানে যখনই শক্তি অর্জন করবে তখন এখান থেকে ইলেকট্রনগুলো গতিশক্তি লাভ করবে, সেটা হচ্ছে ইম্যাক্স। এই এইচ নিউটাকে এই ফটোক্যাথোডে যে ফোটনগুলো পড়ে, যে বিকিরণগুলো এসে পড়ে, এই বিকিরণগুলোর মধ্যে এক একটা ফোটন দ্বারা বাহিত শক্তি, এক একটা ফোটন দ্বারা বাহিত শক্তি হচ্ছে এইচ নিউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফটো ইলেকট্রিক কারেন্ট আপতিত আলোর তীব্রতার সাথে সমানুপাতিক। দ্বিতীয় নাম্বার পয়েন্ট বলছে ফটো ইলেকট্রিকের বেগ বা গতিশক্তি বা কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রন, কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রনের যে গতিশক্তি, এটা প্রপোর্শনাল টু কার সাথে হচ্ছে, নিউ, মানে আপতিত আলো কম্পাঙ্কের উপর নির্ভর করে। কারণ ইকুয়েশন প্রমাণ করছে আমাদের এই যে এটাই হলো ফটো ইলেকট্রনের গতিশক্তি ইম্যাক্স। তাহলে ইম্যাক্স সমান কত হবে বলো তো? ইম্যাক্স সমান এইচ নিউ মাইনাস ডাব্লু। ডাব্লুটা হচ্ছে কার্য অপেক্ষক, কার্য অপেক্ষক তো এক প্রকার শক্তি রে ভাই, এক প্রকার তো শক্তি। তাহলে আমরা বলতে পারি ফোটনের শক্তি এবং কার্য অপেক্ষকের অন্তরফলই হচ্ছে ইম্যাক্স। ইম্যাক্সটাকে ফটো ইলেকট্রনের গতিশক্তি। তাহলে এই যে বলছে যে ফটো ইলেকট্রনের গতিশক্তি নির্ভর করেছে কার উপর, নিউ এর উপর। এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা হচ্ছে ধাতুর কার্য অপেক্ষক, যে ন্যূনতম শক্তি অর্জন করলে বেরিয়ে আসবে সেই শক্তিটা হচ্ছে কার্য অপেক্ষক। তাহলে ইম্যাক্স কি কখনো ইন্টেন্সিটি, ইকুয়েশনে কি ইন্টেন্সিটি বা আই বলে কি কোনো টার্ম আছে? নেই। তাহলে আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রন সেটা নির্ভর করে কার উপরে, কম্পাঙ্কের উপরে। তাহলে আমরা বলবো এখানে দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে আপতিত আলোর তীব্রতা বা ফটো ইলেকট্রিক ইফেক্টের ঘটনায় ফটো ইলেকট্রিক কারেন্ট বা আমাদের যে আলোকতড়িৎ যে প্রবাহ মাত্রা আপতিত আলোর তীব্রতার সাথে সমানুপাতিক। কারণ আপতিত আলোর তীব্রতা যত বেশি বাড়বে, ধাতব প্লেটে আপতিত ফোটনের সংখ্যা তত বেশি বাড়বে, এবং যত বেশি ফোটন পড়বে তত বেশি ইলেকট্রনকে নিয়ে বের করবে। যদি একটা ফোটন পড়ে তাহলে হয়তো একটা ইলেকট্রন যদি বের করে, 10টা ফোটন পড়লে 10টা বের করবে, 1 কোটি ইলেকট্রন পড়লে 1 কোটি ইলেকট্রনকে ধাতব প্লেট থেকে বের করবে। কিন্তু ইলেকট্রনের বেগ পরিবর্তন করতে পারবে না, গতিশক্তি পরিবর্তন করতে পারবে না। তার জন্য আমরা বলি যে যত বেশি আলো ইন্টেন্সিটি বাড়বে, আলোর ফোটন সংখ্যা তত বেশি আসবে, ফোটন যত বেশি বাড়বে তার এখান থেকে নির্গত ইলেকট্রন তত বেশি বাড়বে, এবং এখান থেকে নির্গত ইলেকট্রনগুলোর গতিশক্তি বা গতিবেগ বা ভেলোসিটি বা কাইনেটিক এনার্জি এটা নির্ভর করবে কার উপরে? না তো বলছে আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করবে, বাকি অন্যথায় নয়। নাম্বার 3 বৈশিষ্ট্য যদি আমরা দেখি, নাম্বার 3 বৈশিষ্ট্য হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই যে ঘটনাটা অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া, এটা একটা তাৎক্ষণিক ঘটনা বা ইনস্ট্যান্টেনাস ইফেক্ট বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই যে ইনস্ট্যান্টেনাস ইফেক্ট অর্থাৎ বলতে পারি আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট যে ঘটনা, এটা একটা তাৎক্ষণিক ঘটনা, এটি একটি তাৎক্ষণিক ঘটনা, তাৎক্ষণিক ঘটনা। কারণ বলছে এখানে যেই মাত্র ফোটনগুলো পড়ে বা আপতিত আলো যেই মাত্র ধাতুপৃষ্ঠে পড়বে সেই মাত্র এখান থেকে ফটো ইলেকট্রনগুলো নির্গত হবে। মানে আপতিত আলো পড়ছে ফোটন কণা রূপে, আর এখান থেকে ইলেকট্রনগুলো বেরোতে গিয়ে তাদের মধ্যে কোনো সময়ের ব্যবধান হয় না, একেবারে ডিটি পরিমাণ সময় নেই বললেই চলে। তার জন্য আমরা বলতে পারি যে এই ঘটনাটা হচ্ছে একটা কি, তাৎক্ষণিক ঘটনা। তার আলোক তড়িৎ যে ঘটনা, এটা হচ্ছে একটা তাৎক্ষণিক ঘটনা। 4 নাম্বার বৈশিষ্ট্যতে আমরা বলতে পারি যে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে ঘটনায়, অর্থাৎ এই যে ফটো ক্যাথোড থেকে যে সমস্ত ইলেকট্রনগুলো বেরিয়ে যায়, সেই সমস্ত ইলেকট্রনগুলোকে বেরোনোর জন্য বা বেরোতে গিয়ে উষ্ণতার উপর কোনোরূপ প্রভাব ফেলে না বা উষ্ণতার উপর কোনোরূপ প্রভাব পড়ে না, উষ্ণতার উপর নির্ভর করে না। তাহলে আমরা বলবো যেটা কি উষ্ণতার উপর নির্ভর করে? বলবো না, এটি উষ্ণতার উপর বা আলোক তড়িৎ ক্রিয়া উষ্ণতার উপর নির্ভর করে না। বা ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট ডাজ নট ডিপেন্ড অন টেম্পারেচার, বা উষ্ণতার উপর নির্ভর করে না, উপর নির্ভর করে না। তাহলে আমরা বলবো যে ফটো ইলেকট্রিক ইফেক্ট ডাজ নট ডিপেন্ডস অন টেম্পারেচার। 4টা বৈশিষ্ট্য হয়ে গেছে। তাহলে 2 মার্কসের জন্য দিলে আমরা 3টা দেবো, 3 মার্কসে দিলের জন্য আমরা 4টা দেবো, আর বেশি আমরা খুব একটা দেওয়ার চেষ্টা করব না। তবুও একটা আমরা বলে দিচ্ছি, তোমরা লিখে নিও যে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে ঘটনার যে 5 নম্বর বৈশিষ্ট্য, তাহলে আমরা বলতে পারি
যে কি 5 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে ভিন্ন ভিন্ন ধাতুর জন্য, অর্থাৎ যে ধাতব প্লেটে ফটোইলেকট্রিক ইফেক্টটা ঘটছে সেই ধাতুর যদি ভিন্ন ভিন্ন হয়, ধাতুটাই যদি আলাদা আলাদা হয় তাহলে সূচনা কম্পাঙ্কের মান আলাদা হবে। তাহলে আমরা বলবো ভিন্ন ভিন্ন ধাতুর জন্য সূচনা কম্পাঙ্কের মান কি হবে, আলাদা হবে। এটা হলো 5 নম্বর পয়েন্ট। তো এইভাবে তোমরা লিখবে এবং তোমরা পুরোটাকে স্ক্রিনশট করে নেবে এবং তোমরা খাতায় নোট ডাউন করবে। তো আজকে আমরা এই পর্যন্তই থাকবে।